গল্প এই ভালো এই খারাপ, দ্বিতীয় পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী। তারপরের দিন মালেকা বেগম এলেন মেয়েকে দেখার জন্য। সাজের নাস্তা বানিয়ে এনেছেন। তিথিমাকে পেয়ে মহাখুশি। মালেকা বেগম বললেন, জামাই কোথায় রে? তিথি নাস্তা খেতে খেতে বলল, ও রাতে আসবে। তুমি বাবুর কাঁথাগুলো এনেছো আম্মা? মালেকা বেগম কাঁথাগুলো সব বের করল ব্যাগ থেকে। তিথি সেগুলো ছুঁয়ে ছুঁয়ে হাসল। বলল, অনেক সুন্দর হয়েছে। মালেকা বেগম বললেন, জামাইয়ের যদি পছন্দ না হয়? তিথি বলল, পছন্দ হবে। ও আমাকে আরো বকবে। কেন জানো? এগুলো করতে তোমার কষ্ট হয়েছে তাই। কি আর কষ্ট? আমার নাতি নাতনির জবাব এটুকু করতে পারবো না। মালেকা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে, তোকে এখন বকাঝকা কম করে তাই না? তিথি বলল, না, সব সময় করে। করলেও আমার কি? আমার কিছু যায় আসে না। মালেকা বেগম বেকুব বনে গেলেন। বললেন, এটা কেমন কথা? তিথি বলল, ওসব তুমি বুঝবে না। স্বামী স্ত্রীর ব্যাপার। মালেকা বেগম বললেন, পাগলের মতো কথা। আম্বিয়া বেগম নাস্তা খেয়ে প্রশংসা করলেন। আজলানের জন্য পরিষ্কার দেখে কয়েকটা তুলে রাখলেন। রাতে আজলান বাড়ি ফিরে মালেকা বেগমকে দেখে কুশলাদি বিনিময় করে বলল, তুষার আসেনি কেন? ও রাঁধতে বাঁধতে পারে। ওরা বাপ ছেলে রেঁধে বেড়ে খাবে তাই আসেনি। অহ, আচ্ছা বেশ, থাকুন। আমি ঘরে যাই। বলেই ঘরে চলে গেল। তিথি মালেকা বেগমকে বলল, ভালো ভালো কথা শুনে পটে যেও না। বড় চালাক লোক। মালেকা বেগম বললেন, চুপ থাক। এমন ছেলে কপালে জুটেছে তার জন্য শুকরিয়া কর। হয়েছে বাপের মতো মাথামোটা। লাগাম ছাড়া কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে। বেয়াদব কোথাকার। তিথি গোল গোল চোখে মাকে চাইল। মালেকা বেগম বললেন, হা করে কি দেখছিস? যা ঘরে যা। দেখ জামাইয়ের কিছু লাগে কিনা। তিথি চোখ দুটো পিটপিট করে অবাক কণ্ঠে ততলাতে ততলাতে বলল, আম্মা আম্মা, তুমি আমাকে বেয়াদব ডেকেছ? তাও আমার শ্বশুরবাড়িতে বসে? তোমার কি দেমাগ খারাপ হয়ে গেছে? তুমি আমার মা হয়ে অন্যের ছেলের হয়ে কথা বলছো? খবরদার বলছি আম্মা, তুমি যদি ওই লোককে লাই দাও, আমার দোষ বুঝাও, তাহলে আমি তোমাকে কালকেই বাড়ি পাঠিয়ে দেব। আব্বেশালা এমন মা তো জীবনে দেখিনি আমি। মালেকা বেগম বললেন, আমার দুঃখ লাগে ছেলেটার জন্য। তোর মতো পাগল ছাগল তার কপালে কি করে জুটল? তিথি মুখ মোচড়ে দিল। আম্বিয়া বেগম এসে বলল, তুই তোর মায়ের সাথেও ঝগড়া করছিস নাকি বউ? তিথি উনার দিকে চেয়ে গম্ভীর মুখে তাকালো। কোনো কথা না বলে চলে গেল হনহনিয়ে হেঁটে। আম্বিয়া বেগম বললেন, ওর কথা বাদ দেন। চলেন, একটু চা খাই। আপনার বাপের বাড়িতে মনে হয় তেমন জানো না। আম্বিয়া বেগমের বাপের বাড়ি আর মালেকা বেগমের বাপের বাড়ি একই এলাকায়, তাই উনি মালেকা বেগমকে পেলেই বাপের বাড়ির গল্পগুজব শুরু করে দেন। দুজনের ভালোই জমে উঠেছে। মেয়ের শ্বশুরবাড়িতে এই প্রথম এসেছে মালেকা বেগম। শুরু থেকে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, এখন যখন দেখতে পেলেন তারা সম্পূর্ণ বিপরীত প্রকৃতির মানুষ, তখন অনুশোচনায় দগ্ধ হলেন তিনি। মেয়েটাকে আল্লাহ যেন একটু বুঝো দেন। সংসারটা ভাঙতে ভাঙতে জোড়া লেগেছে। শেষ রক্ষা যেন হয়। আজলান মপ দিয়ে ঘরের মেঝে মুছে, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে, কাপড় চোপড় সব ওয়ার্ড্রোবে ভাঁজ করে, বিছানার চাদর আর বালিশ পাল্টে নিল। 3 দিন পর পর সে বালিশের কভার পাল্টায়। চাদর 7 দিন পর পর পাল্টায়। ক্ষেত্রবিশেষে 3 দিন পর পর। তিথি বুঝে পায় না বেডশিটটা ময়লা হওয়ার আগেই ধুতে হবে কেন। সে আজলানের কাজ দেখে বিরক্ত হয়ে রান্নাঘরে এসে বসে আছে। অত পরিষ্কার হলে যা নিজে করুক। মালিকা বেগম আর আম্বিয়া বেগমকে গল্প করে হাসতে দেখে তার হিংসে হলো। মনে মনে আওড়ালো, আল্লাহ এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও। কেউ আমাকে পাত্তাও দিচ্ছে না। আয়জাও তাদের সাথে গল্পগুজবে যোগ দিয়েছে। রমলা চাচিও। মা রমলা চাচি সম্পর্কে জানতে বড় আগ্রহ দেখাচ্ছে। তিথি বলল, আম্মা আম্মা শুনো। মালিকা বেগম ঝাড়ি মেরে বললেন, দরকারি কথা বলছি। মামা করিস না তো। তিথি রোষানলে দগ্ধ হল। রেগে চেয়ে রইল তাদের দিকে। তারপর শাশুড়ি মায়ের পেছনে গিয়ে কাঁধ ধরে বলল, ওমা ওমা শুনো। আম্বিয়া বেগম ঘাড় ফিরিয়ে চেয়ে বললেন, ছাড়, ঢং করিস না তো। এমনিতে কোনোদিন মা ডাকিস, আজ মায়ের সামনে ভং ধরছে। তিথি রাগত দৃষ্টিতে চেয়ে রইল। রমলা চাচি বলল, কি লাগবে বউ?
আমারে কও। তিথি রাগ গিলে বলল, কিছু না। আয়েজা বলল, কিছু খেতে চাও? তিথি জবাব না দিয়ে বেরিয়ে গেল। আজলান ওয়াশরুমে ঢুকেছে। তিথি দরজা ধাক্কাতেই ওয়াশরুমের দরজা খুলে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেউ ওয়াশরুমের দরজা ধাক্কায়? তিথি তার গায়ে সাবান ফেনা দেখে বলল, আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি বের হও। স্টুপিড, বলে দরজা বন্ধ করে দিল আজলান। গোসল সেরে বের হতেই দেখল তিথি দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। ভুরু কুঞ্চন করে বলল, কোনো সমস্যা? তিথি বলল, আমার ভাল লাগছে না কিছু। আজলান চোয়াল ঝুলিয়ে বলল, তো? আমার আম্মা সবাইকে হাত করে নিয়েছে, এমনকি আয়েজাকেও। আমার সাথে কথা বলার কেউ নেই। একা একা ভালো লাগে না। তুমি একা, কে বলল? তিথি এসে তাকে জড়িয়ে ধরল। বলল, তাহলে তুমি কথা বলো। আজলান মাথা মুছতে মুছতে বলল, মনে হচ্ছে আমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। তিথি তাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে থাকল। আজলান তার দিকে এক পলক চেয়ে ভেজা কাপড়চোপড় নিয়ে বেরিয়ে গেল। ছাদে কাপড়গুলো শুকোতে দিয়ে এসে দরজার কাছে থামতেই শুনতে পেল তিথি একা একা কথা বলছে। তোকে কি তোর জমের হাতে তুলে দেব, নাকি ছেড়ে দেব? তুই কোন সাহসে এই ঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলি রে মদন? তোর সাহস দেখে তো আমি অবাক। তুই আমার জামাই রে, চিনুস? তোকে হাত দিয়ে ধরে হাত নোংরা করবে না বুঝলি? সোজা শুট করে দেবে। তুই বলে চিৎপটাং হয়ে মরে পড়ে থাকবি। তোর 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। আজলান ভাজিয়ে দেয়া দরজা ঠেলে ভেতর ঢুকে দেখল তিথির হাতে একটা আরশোলার ছা। মাথার লম্বা সুতোর মতো অ্যান্টেনা ধরে তাকে শাসিয়ে যাচ্ছে একনাগাড়ে। আজলান গর্জে উঠে ডাকল, মেহবুব। তিথি চমকে উঠল, কিন্তু আরশোলাটিকে ছাড়ল না। বলল, একে গুলি করে মারো যাতে তার 14 গোষ্ঠীও এই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে না পারে। আজলান দাঁত খিচিয়ে চেয়ে রইল। তিথি আরশোলাটাকে ধরে তার সামনে নিয়ে এল। আজলান দরজার সামনে থেকে সরে পড়ল। বলল, বের হও এটা নিয়ে। তিথি মাথা নেড়ে বলল, ওর একটা ব্যবস্থা করে আসি। তুমি গোসল করেছো সেটা মাথায় ছিল না। সরি বসো। বলেই বেরিয়ে গেল। যেতে যেতে বলল, তোকে কুচি কুচি করে কেটে তেলে ভাজা ভাজা করে খাবো শালা মদন। তোর কত বড় সাহস! এই খবরদার নড়বি না। তোকে ছেড়ে দেব সেটা ভাবিস না ভুলেও। আজলান ঘর কাঁপিয়ে হুঙ্কার ছেড়ে বলল, মেহবুব তুমি ওটা ফেলে এসে গোসল করবে। তিথি তার চিৎকার শুনে থেমে গেল। আজলান বলল, কিন্তু আমার ওয়াশরুমে না। তিথি বলল, ওকে বসো। তোমার মেজাজ অল্পতেই হট হয় কেন? মালিকা বেগম 4 দিন মেয়ের শ্বশুরবাড়িতে থেকে চলে গেলেন। ভেবেছিলেন দুদিনও থাকা হবে না, কিন্তু তিথির শাশুড়িটাকে এত মনে ধরেছে। তুষারের কথা ভেবে চলে আসতে হলো, নইলে আরো কটা দিন থাকতেন। মা চলে যাওয়ার সময় তিথি হঠাৎ করে কেঁদে উঠল। মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মালিকা বেগম আদর করে দিয়ে বললেন, কাঁদিস না। তোকে তো ওরা ভালো রাখছে। জামাইও তোকে কত চোখে হারায়। নিজের ঘর সংসারের প্রতি একটু মনোযোগ দে তিথি। এমন শ্বশুরবাড়ি কিন্তু কপাল করে পায় মেয়েরা। তিথি উত্তর না দিয়ে মাকে জড়িয়ে ধরে রাখল। তাকে ভালো রাখবে না কেন? তার পেটে ওদের বংশধর আছে তাই ভালো রাখছে। তার পেটে বাচ্চা আছে তাই ফাটাকেষ্ট তাকে চোখে হারাচ্ছে, আদর সোহাগ করছে। ওসব তো সব জামাইরা করে। বউকে আদর সোহাগ করা জামাইয়ের জন্য ফরজ। তার জামাইও ব্যতিক্রম কিছু করছে না। কাল তার গালটাল ছিঁড়ে ফেলল দাড়িগুলোর ঘষায়। পুরুষ মানুষ চাপ দাড়ি রাখে বউয়ের গাল ঘষে দেওয়ার জন্য, নইলে সেটার আর কোনো কাজ নেই। তন্মধ্যে তিথির ইনকোর্স পরীক্ষার ডেট পড়েছে। তিথির হাঁটতে চলতে বড় অসুবিধা। আর একটা মাস সময় আছে, তারও কম বলা যায়। আজলান বলল, ইনকোর্স পরীক্ষা এখন দিতে হবে না। ফাইনালের আগে দিলে হয়ে যাবে। তিথি বলল, কোনো পরীক্ষাই দিতে হবে না। বিবাহিত মেয়েদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বরের বুকে ঘুমানো, বাচ্চা কাচ্চার হাগুমুতু পরিষ্কার করা আর নিয়ম করে বর আর শাশুড়ির বকাঝকা শোনা। পড়ালেখা টেকা ও সব অবিবাহিত মেয়েদের কাজ। কোনো কাজবাজ না থাকলে মানুষ পড়াশোনার মতো ফালতু কাজ নিয়ে বিজি থাকে। আজলান চুপ করে শুনল। কি বলবে সে? কি বলার আছে? কিছু বললেই তো সমস্যা, আবার না বললেও সমস্যা। তিথি কিছুক্ষণ পর রাগত স্বরে বলল, আমি কি তোমার চালাকি বুঝি না?
তুমি আমাকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে চাও, তাই পরীক্ষা দিতে দিচ্ছ না। আমাকে পরীক্ষা দেয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার বাচ্চা পেট থেকে বেরিয়ে আসুক, তারপর দেখো আমি কি করি। আমাকে অবলা পেয়ে তোমরা এখন যা ইচ্ছে তাই শুরু করে দিয়েছ। আজলান তার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলল, চুপ চুপ। রেডি হয়ে নাও। চেক আপ করাতে যাব। এটাই শেষ। তিথি চুপচাপ রেডি হয়ে নিল। চেক আপ করাতে গিয়ে তসলিমা খাতুনের সাথে দেখা হয়ে গেল। উনি তিথিকে একা একা লাউঞ্জে বসে থাকতে দেখে বললেন, আরে হো তিথি, কি অবস্থা? কেমন আছে তুমি? তিথি বলল, ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো। তোমাকে দেখে আরো ভালো লাগছে। চেক আপ করাতে এসেছো বুঝি? জি। তসলিমা খাতুন একটু জিরিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার বরের সাথে সম্পর্ক এখন কেমন? আগের মতো? আগের মতো মানে? তোমাকে এখনো দূরছাই করে? হ্যাঁ। তসলিমা খাতুন হতাশ হয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব যত্নে আছো। আমি কত খুশি হলাম তোমাকে দেখে। তিথি বলল, আমার বাচ্চা শেখ বংশের বাচ্চা, তাই ওর যত্ন তো সবাই করবেই। তসলিমা খাতুন বললেন, তা ঠিক। তোমার বর তোমাকে একটুও ভালোবাসে না? না না, ওসব ভালোবাসা টালোবাসা নেই। ভালোবাসলে তাকে মুক্ত পাখির মতো উড়তে দিতে হয়। আমার বর আমাকে পারে না সারাদিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে। মন চাইলে কিছু খেতেও পারি না। কত অজুহাত দেখাবে। একটু ঘুরতে যেতে চাইলে বলবে এই সময় কোথাও বেরোনো নিষেধ। এখনো ঘর থেকে বের করে দেয়। হ্যাঁ, আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, এখন আলতো হাতে ধরে বের করে দেয় যাতে ওর বাচ্চা ব্যথা না পায়। কত পল্টিবাজ দেখুন। তুমি কার সাথে এসেছো? আর কার সাথে? তোমার বরের সাথে। হ্যাঁ, দেখছেন না আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছে। অহ। তখন গটগট পায়ে হেঁটে সেখানে আজলান এল। বলল, মেহবুব চলো। তসলিমা খাতুন তাকে দেখে হা করে চেয়ে রইলেন। আজলান তাকে দেখে বলল, আপনি কেমন আছেন? তসলিমা খাতুন বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে হেসে বললেন, জি ভালো আছি। আপনি কেমন আছেন? আজলান বলল, আমিও ভালো আছি। তসলিমা খাতুন হেসে বললেন, আপনার বধূর সাথে গল্প করছিলাম। বাচ্চার বাবার অনেক প্রশংসা করছিল। তিথি ভুরু কুঁচকে চাইল। আজলান বলল, অহ তা জানি। তসলিমা খাতুন হাসলেন। আজলান তিথিকে হাত ধরে তুলে বলল, আমরা আসি তাহলে। দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যান। তিথি ভালো থেকো। শীঘ্রই সুখবর শুনব। তিথি যেতে যেতে আজলানকে বলল, আচ্ছা মহিলা মিথ্যে বলল কেন গো? আজলান বলল, কারণ সবাই তোমার মতে স্টুপিড নয়। সবাই তোমার মতো পল্টিবাজ। তাই তো। হ্যাঁ হ্যাঁ তাই। ডাক্তার যা যা জিজ্ঞেস করবে তাই তাই বলবে। বাড়িয়ে কোনো কথা বলবে না। ডাক্তার কি আমার তালতো ভাই যে ইয়ার্কি মারব? আজলান বিরক্ত হয়ে বলল, এত কথা কেন বলো? ডোডো যদি বোবা হয়। তিথিকে প্রায় 7 দিন আগে ক্লিনিকে ভর্তি করানো হয়েছিল। ডেলিভারির সময় দিয়েছে আরও 7 দিন পর। কিন্তু তিথির ব্যথা অনুভব হওয়ায় ডাক্তার বলেছিল ক্লিনিকে ভর্তি করিয়ে দিতে। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় সে হাউমাউ করে কেঁদে আম্বিয়া বেগমকে বলল, ওমা আমি যদি ওখান থেকে আর না ফিরি তখন কি হবে? আম্বিয়া বেগম রেগেমেগে বললেন, কেমন অলক্ষণে কথা বলছে দেখছিস খোকা। আজলান বলল, ওখানে উন্নত চিকিৎসা দেয়। তুমি যাতে কষ্ট না পাও সেজন্য তোমাকে ভর্তি করানো হচ্ছে। তিথি কাঁদতে লাগলো। রমলা চাচিকে বলল, আমার আচারের বয়ামটা বেডসাইড টেবিলে রাখা আছে। আমি ফিরে না এলে তুমি রেখে দিও। আলমিরায় লাল আর হলুদ রঙের যে শাড়িগুলো আছে ওগুলোও তুমি রেখে দিও। রমলা চাচি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোথায় যাইবা? এটা তোমার বাড়ি। তোমাকে ফিরতে হইব তো। তুমি তোমার বাবুরে নিয়ে ফিরবা। তাহলে মিষ্টি কিনে রাখিও। আচ্ছা আচ্ছা রাখবো। স্পঞ্জের মিষ্টি না কিন্তু। কালো জামুনের মিষ্টি। আজলান বলল, ওকে। আর কিছু? 2 প্লেট ফুচকা, বেশি বেশি ঝাল আর বেশি বেশি টক দিয়ে। উপরে সিদ্ধ ডিমের লেয়ার থাকবে। আর গরুর মাংস দিয়ে চটপটি। আর কিছু? তিথি গাল মুছে বলল, এগুলো খাওয়ানোর হেডম নাই আবার বলে, আর কিছু? কতবার খেতে চাইছি খেতে দাও নাই। আম্বিয়া বেগম বললেন, খাওয়ার পর বুক জলে ছাই হয়ে যাইতেছে বলিস কেন? আজলান কথা কেড়ে নিয়ে বলল, ওকে ওকে ফাইন। তুমি ফিরে এলে সব পাবে। তিথি ব্যথায় কাঁদতে লাগলো।
আজলান কোলে তুলে নিয়ে যেতে যেতে বলল, তুমি তোমার কথা রাখলে আমি আমার কথা রাখব। কাঁদবে না। তোমার ডোডো কাঁদবে। তিথি বলল, বাপের মতো বজ্জাত হয়েছে। শুধু আমাকে কষ্ট দেয়। সারাক্ষণ লাথি দেয়। আসুক একবার পাই হাতের কাছে। পা দুটো যদি বেঁধে না রাখি। ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় তিথি আজলানকে শক্ত করে ধরে রাখল। চেঁচিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি না গেলে আমি ওখান থেকে পালিয়ে আসব। ওরা আমার পেট কেটে ফেলবে। আজলান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি আছি। তিথির প্রসববেদনা আরো গাঢ় হওয়ায় সে চিৎকার দিয়ে কাঁদছিল। তারপরের দিন ফজর নাগাদ তিথির ছেলে বাবু হলো। সি সেকশন করিয়ে নেয়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গিয়েছিল। আজলান বলেছে, সি সেকশন করানোর মা আর বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে। কিন্তু সি সেকশন করানোর আগেই তার নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়ে গেছে। হসপিটালের করিডোর মেতে উঠল সদ্য জন্ম নেয়া বাচ্চার কান্নায়। মালিকা বেগম খুশিতে কেঁদে ফেললেন। শাড়ির আঁচলে চোখ মুছে বললেন, আমার পাগলটা মা হয়ে গেছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাচ্চাটা ওদের সংসারে যেন বরকত রহমত নিয়ে আসে। আফতাব শেখ আজান দিলেন নাতিকে কোলে নিয়ে। আম্বিয়া বেগম নাতি পেয়ে খুশিতে আত্মহারা। আজলান এসে দেখল ধবধবে সাদা নরম তোয়ালের মধ্যে সদ্য জন্ম নেয়া শিশুটি হাত পা নেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে যাচ্ছে। মাথা ভর্তি চুল, হৃষ্টপুষ্ট সবল দেহ। আফতাব শেখ বললেন, বাচ্চার বাবা এসেছে। তাকে কোলে নিয়ে কালেমা পড়ে শোনাতে বলো। আর বলো বউ তার টাকা বাঁচিয়ে দিয়েছে। সেই টাকায় যেন কালোজামুন আর ফুচকা চটপটি কিনে নিয়ে আসে বউয়ের জন্য। আজলান কিছু বলল না। আম্বিয়া বেগম আজলানের কাছে এসে বলল, নে নে তোর ছেলেকে কোলে নে খোকা। আজলান কোলে নিয়ে আয়েজাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? হ্যাঁ, জ্ঞান ফেরার জন্য একটু সময় নেবে বলল। আজলান ছেলের কানে কালেমা পড়ে শোনালো। আয়েজা বলল, আম্মা আম্মা দেখো চোখ মেলেছে। ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আম্বিয়া বেগম আজলানকে ফিসফিস করে বলল, মা চতুর ছেলে চতুর হবে না। দেখেছিস তোকে কেমন করে দেখছে। আজলান বাদশার দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, শেখ বাড়ির মতো পাগলা গারদে জন্মানোর জন্য আপনাকে অভিনন্দন। চেঁচিয়ে চেঁচিয়ে হাত পা নেড়ে কেঁদে উঠল সে। তিথির যখন জ্ঞান ফিরল তখন মা, শাশুড়ি সবাই তাকে দেখতে এল। তিথি তখন কাঁদছে। আম্বিয়া বেগম বললেন, এই দেখ বউ তোর বাবু। তিথি তাকে এক নজর দেখে নিল। এই মোটাসোটা বাচ্চাটা তার পেটে ছিল। মালিকা বেগম বললেন, কাঁদিস না মা। দেখ দেখ, বলতো কার মতো হয়েছে। তিথি কেঁদে বলল, কারো মতো লাগছে না। এখন সব বাচ্চাই এক। শরত। মালিকা বেগম রেগে গিয়ে বললেন, ওমা। তিথি নাক টানতে টানতে কাঁদতে লাগলো। ওই বেটা এখন আসবে না তাকে দেখতে। তার কাজ তো শেষ। এতদিন পেটে বাচ্চা ছিল বলে তাকে যত্নার্থীর করেছে। এখন তাকে ফিরেও দেখবে না। আজলান আসতেই সবাই বেরিয়ে গেল। তিথি অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আজলান তার পাশে বসে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মেহবুব এদিকে ফিরো। কথা আছে। তিথি ফিরল না। গাল মুছতে লাগলো ঘন ঘন। আজলান তার মুখটা ফিরিয়ে এনে দেখল মুখটা একদিনের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো সাদা হয়ে গেছে। তার দিকে ফেরামাত্রই চোখ ভরে ভরে জল নামল তিথির। আজলান ঝুঁকে বলল, কেঁদো না। চলো বাড়ি যাই। তোমার জন্য কালোজামুন, ফুচকা, চটপটি সব রেডি আছে। তিথি অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো জোরে জোরে। আজলান পুনরায় মুখটা তার দিকে ফিরিয়ে চোখের পানি মুছে দিতে দিতে ধমকে বলল, একদম কাঁদবে না। তুমি কেন কাঁদছো আমি জানি। কিন্তু এখন চুমু দেয়া যাবে না। ফ্রেশ হতে হবে। তারপর ক্লিনিকে হাজারটা জার্মস আছে। তিথি আরো জোরে কাঁদতে লাগলো। আজলান পকেট থেকে একটা জিনিস বের করলো। তিথিকে বলল, এটা তোমার জন্য। তিথি এবার নিজ থেকে ফিরে তাকালো। লিপস্টিক দেখে সজলনেত্রে হাসল। আজলান লিপস্টিকের ঢাকনা খুলে তার ঠোঁটে লাগিয়ে দিল। তিথি ঠোঁট দুটো একে অপরের লাগিয়ে পাহ পাহ শব্দ করল। আজলান বলল, খাওয়ার আগে টিস্যু দিয়ে মুছে ফেলবে। নার্স এসে তিথির ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট টিপে হাসল। তিথি কমলার খোয়া খেতে খেতে তাকে দেখল আগাগোড়া। যথেষ্ট রূপবতী সে। বয়সও বেশি না। জ্ঞান ফেরার পর থেকে তিথি সন্নিগ্ধ চোখে তাকে দেখে যাচ্ছিল। ফাটাকেষ্টর সাথে স্যার স্যার বলে কথা বলেই যাচ্ছে তখন থেকে। কথা বলছিস বল,
মুখে এত হাসি কেন? তিথি রাগত স্বরে তাকে ডেকে বলল, এই মেয়ে আমার বাচ্চার বাপের সাথে তোমার কি চলে? আজলান চলে আসায় নার্স মেয়েটা কোনোমতে পালিয়ে গেল। আজলান বাচ্চাকে দোল দিতে দিতে তিথিকে বলল, কি বলছিলে উনাকে? তিথি বলল, কিছু না। তুমি কোথাও বেরোনোর সময় হলদে রঙের লুঙ্গি আর লাল রঙের শার্ট পরবে। আজলান বলল, আচ্ছা। লাল রঙের গামছাও গলায় পরব। তিথি খেতে খেতে মৃদুস্বরে বলল, আমার নর্মাল ডেলিভারি হয়েছে না? হুম। তিথি বলল, হবেই তো। আমার পেট কাটবে অত সাহস কার? তারপর বাচ্চার দিকে চেয়ে বলল, ওকে এনেছো কেন? আমি ওকে আর খাওয়াতে পারবো না। আমার সুরসুরি লাগে। আজলান ধমকে বলল, শার্ট আপ, ওর খিদে পেয়েছে। তিথিকে বাড়িতে আনা হলো তারপরের দিন। অদক্ষ হাতে একটা তুলতুলে বাচ্চা সামলাতে গিয়ে কত নাকানি চুবানি খেতে হলো তাকে। অধৈর্য, সংযমহীন তিথি যেন এক রাত্রের মধ্যেই ভীষণ সংযমী হয়ে উঠেছে। রাতে চোখ বুজে ঘুমাবে তার উপায় নেই। যেমন বাপ তেমন ছেলে। বাপ ঘরদোর পরিষ্কার করতে করতে অর্ধেক রাত সাবার করে দেবে, আর ছেলে ক্যাকু করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যাবে। রাতে ঘুমাতে না পেরে তিথি পড়েছে মহামুশকিলে। দিনের বেলায় যত ঘুমাক রাতের ঘুমের অভাবটা যেন পূরণ হতেই চায় না। সকালের দিকে একটু ঘুমাতে পারে, যাও 10টা হতে না হতেই বাবু আবারও ঘুম থেকে উঠে যায়। অবশ্য রাতে শুধু সে নির্ঘুম থাকে এমন না, তার সাথে সাথে তার বাচ্চার বাপও নির্ঘুম থাকে। তিথি স্বাস্থ্যবিধি মেইনটেইন করছে কিনা সেটা দেখার জন্য হলেও সে সারাক্ষণ মা ছেলেকে নজরে নজরে রাখবে। ভাগ্যিস কাজে চলে যায়, নইলে মরার মতো ঘুমানো ছুটে যেত তিথির। আজলান আজ হুট করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এসে দেখল বাচ্চা কাঁদছে। তিথি তার কান্নাকে উপহাস করে বলছে, ভা ভা ভা। মায়ের এমন উপহাস দেখে সে আরো চিৎকার করে কেঁদে যাচ্ছে হাত পা নেড়ে। আজলান দরজার কাছে এসে দাঁড়াতেই তিথি বলল, তোর জন্য চুল আঁচড়াতে পারছি না ডোডো। দেখ দেখ চোখের নিচে কালি। একটু মায়া হয় না তোর? হবেই বা কেন? বাপ বজ্জাত। ছেলে বজ্জাত হবে না? তুই ভালা মাইন্সের বেটানোস। কিন্তু আমি তো তোর মা। 9 মাস পেটে রেখেছি। তোর কত লাথি খেয়েছি। আমার জন্য তোর মায়া হয় না ডোডো? ডোডোর কান্না থামার নয়। আজলান তার অস্বাভাবিক কান্না দেখে ভুরু কুঁচকে ভেতরে ঢুকল। তিথি তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। আজলান হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছতেই তিথি একটা ব্লু গ্যাস ম্যাচ নিয়ে এসে বলল, নাও নাও আগুন ধরো আগে। আজলান হাত বাড়িয়ে দিতে আগুন ম্যাচ জ্বালালো। আগুন ছুঁয়ে বাদশার কাছে যেতেই আজলান কোলে তুলে নিয়ে দেখল সে হিসু করে রেখেছে, তাই কাঁদছে। তিথির দিকে কটমট চোখে তাকিয়ে আজলান বলল, তুমি ওকে এভাবে ফেলে রেখেছ? তিথি বলল, আমি জানতাম না। আজলান বলল, ওর ঠান্ডা লাগলে তোমাকে ছাড়ব না আমি। ননসেন্স মহিলা। খেয়াল কোথায় থাকে তোমার? তিথি গোমরা মুখে ডোডোর দিকে চেয়ে রইল। ডোডোকে পরিষ্কার করে কোলে তুলে নিল আজলান। তিথি দেখল সে একদম শান্ত হয়ে গেছে। 9 মাস পেটে রেখে দুনিয়া দেখিয়েছে সে। আর হয়েছে বাপ পাগল। বাপ ধরলেই কান্না বন্ধ। বাপ কোলে নিলেই ঘুম। এ কেমন কথা তিথি বুঝে পায় না। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও। আমি ফ্রেশ হতে যাচ্ছি। খবরদার শব্দ করে জিনিসপত্র ছোড়াছুড়ি করবে না। বলেই কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল সে। এসে দেখল তিথি বেঘোরে ঘুমাচ্ছে। মাথার নিচে বালিশ নেই। হাত খোপাটা খুলে গিয়েছে। আজলান তার মাথার নিচে বালিশ দিল। তারপর লাইট নিভিয়ে নিচে চলে গেল। কফি খেয়ে তিথির জন্য চা বিস্কিট নিয়ে ঘরে আসামাত্রই দেখতে পেল তিথি ঘুম থেকে উঠে দোলনার সামনে বসে ডোডোর ঘুমন্ত মুখ ধরে বলছে, এই দুষ্টু ছেলে উঠো বলছি। সারারাত আমাকে ঘুমাতে না দেয়ার ফোন দিয়ে এঁটেছিস না বাপ ছেলে মিলে। আমি কিন্তু অত রাত জাগতে পারবো না ডোডো। বলে দিচ্ছি কিন্তু। তুই কাঁদবি আমি ঘুমাবো। আমার মনে কিন্তু মায়াদয়া নেই ডোডো। আমি পাষাণ মা, বুঝলি? এই ছেলে তুই উঠবি কি উঠবি না? বলেই দোলনায় ধূপধাপ মাথা ঠুকাল। আজলান ঘরে প্রবেশ করতে করতে বলল, তোমার পাগলামো কমবে কিসে? তিথি অসহায় চোখে চেয়ে রইল।
বলল, ওকে এখন ঘুম পাড়ালে কেন? সারা রাত জেগে থাকবে। আমি জেগে থাকবো ওর সাথে। তুমি ঘুমিও। তাহলে তুমি ওকে খাইয়ে দিও। আমি দেব না। আজলান বলল, চুপচাপ চা খাও। তিথি এসে চা দেখে বলল, আমি মগভর্তি চা খাই। এসব অল্প চায় হবে না। আজলান বলল, চা বেশি খাওয়া ভালো না। বেশিই খাবো। আজলান গর্জে বলল, ওকে ফাইন। আজলানের নির্দেশে কিছুক্ষণ পর মগভর্তি চা নিয়ে এল আয়েজা। তিথি চা খাওয়া শেষ করে আজলানকে জড়িয়ে ধরে থুতনিটা বুকে ঠেকিয়ে মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা বলো তো ডোডো কাকে বেশি ভালোবাসে, তোমাকে না আমাকে? ছেলেরা মাকে একটু বেশিই ভালোবাসে। তিথি খুশি হয়ে বলল, তুমি এতদিন পর একটা ভালো কথা বললে। তোমাকে একটু কম কেন ভালোবাসবে? যেটা একটু কম মনে হয় সেটা অপ্রকাশিত রয়ে যায়। ছেলেরা বাবাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। তার মানে তুমিও শ্বশুরাব্বাকে খুব ভালোবাসো, তাই না? আজলান বলল, জানি না, ছাড়ো। তিথি বলল, বলো না বলো না। তুমি শ্বশুর আব্বার সাথে ভালো করে কথা বলো না কেন? একটা সময় গিয়ে তুমি উনাকে কথা বলার জন্য খুঁজে পাবে না। তুমি কথা বলাকে এত অপছন্দ করো কেন? আমাকেও কত অপছন্দ করো। আজলান বলল, তুমি চুল আঁচড়ে নাও। তোমার কাছে এখন যথেষ্ট সময় আছে। তিথি চিরুনি নিয়ে এসে আজলানের হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি আঁচড়ে দাও। আজলান আঁচড়ে দিতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, সব চুল ছিঁড়ে ফেলল। ইচ্ছে করে করেছ তাই না? শাস্তি দিয়েছ আমাকে। আজলান বলল, জট বেঁধেছে সেটা ছাড়িয়েছি। আজব। তিথি কেঁদে ফেলল প্রায়। বলল, তোমাকে যদি আমি ডোডোর পটি আর উকুন ভাজা না খাইয়েছি। তিথির কথায় আজলান নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তার চোখ মুখ দেখে তিথি পালাতে যাবে তখনই আজলান তাকে খপ করে ধরে ফেলল। তিথি চেঁচিয়ে বলল, ডোডোরে তোর বাপ আমাকে মারছে দেখ। ডোডোর নামকরণ আর গরু জবাই করে আকিকা করা হলো ২১তম দিনে। বেশ বর্ষর আয়োজন হয়েছে সেদিন। ওর পুরো নাম দেয়া হয়েছে শেখ তাসদিদ আইজান। মফিজ সাহেব আর মালেকা বেগমের খুশির শেষ নেই নাতিকে পেয়ে। তিথি এতটাই ব্যস্ত যেন সে ছেলের বিয়ে দিচ্ছে। আজলান তাকে সারাদিন আশেপাশে দেখিনি। নতুন নতুন কোল পেয়ে ডোডো ভীষণ খুশি। কোলে চড়ালে কান্না ভুলেও আসবে না তার। মেহমান কমে আসতেই তিথি রান্নাঘর থেকে ঘরে এসে হাজির হল। আজলানের পাশে এসে বসে বলল, ডোডো আজ অনেক টাকা পেয়েছে জানো। শাশুমা অনেক টাকা কট করে নিয়েছে নইলে আরও বেশি হতো। বলেই টাকাগুলো হিসাব করতে লাগল। হিসাব শেষে বলল, ২৩,০০০ টাকা। তুমি যে আমাকে হাতখরচ দিয়েছ সেখানে কিছু আছে। সেগুলো সহ টোটাল হয়েছে ৩০,০০০ টাকা। শুনো এগুলো দিয়ে আমি ডোডোর বউয়ের জন্য একটা নেকলেস বানাবো। আজলান বলল, গুড ডিসিশন। তিথি তাকে জড়িয়ে ধরে তার গালের দাড়িগুলোতে আঙুল গলিয়ে বলল, তোমাকে একটা দাড়ি ছাঁটাই করার মেশিন কিনে দেব। তুমি আমার গাল টাল ছিঁড়ে ফেলো। আজলান কাজে বেরোনোর আগে পৈপি করে বলে দিয়ে গেছে মেহবুব আইজানকে ভেজা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখবে না। ওয়াশরুমে যাওয়ার আগে মাকে অথবা আয়েজাকে ডেকে নেবে। খাওয়ানোর পর ওকে কোলে নিয়ে বেশি দোল দেবে না, হাসাবে না। তিথি লক্ষ্মীটির মতো মাথা নেড়েছে। আজলান নিশ্চিন্তে কাজে গিয়েছে। ফিরতে দেরি হলেও তিথির জন্য একটা ফুল আনতে ভুলেনি। যদিও ফুলটা বাসি। সহকর্মী উনার ওয়াইফের জন্য কেনার সময় একটা আজলানকে দিয়ে বলেছিল, আপনার বিবিকেও দেবেন। দেখবেন ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা শব্দে আজলানের এক প্রকার অ্যালার্জি আছে। বিয়ে করলে সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, বউকে পরিমিত আদর সোহাগে রাখতে হবে, পাশাপাশি পরিমিত শাসনও করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। এখানে ভালোবাসা টালোবাসা শব্দগুলোর জায়গা কোথায়?
যত সব অপ্রাসঙ্গিক কাব্যিক কথাবার্তাকে মানুষের মগজে ঢুকিয়ে দেয়া হচ্ছে, যার ফলে সে এত আদর সোহাগে রাখার পরও তার বউ বলে সে কাঠখোট্টা মানুষ, রোমান্টিক নয়, প্রেমিক নয়। বিয়ের পর সাংসারিক ক্যাচাল নামক সুখ দুঃখ আনন্দ বেদনার মধ্যে জীবনের আসল স্বাদ খুঁজে নিতে হয়, সেখানে প্রেমের জায়গা কোথায়? বাচ্চা হওয়ার পর যেখানে বিছানায় ভালোমতো জায়গা হচ্ছে না সেখানে আবার প্রেম না ছাই। এসব প্রেম ভালোবাসার মতো সস্তা সস্তা লেকচারগুলো কবি সাহিত্যিকরা আবিষ্কার না করলে প্রতিটা মানুষ সংসারী হওয়ার প্রতিযোগিতায় লেগে পড়ত। কিন্তু এখনকার মাথামোটা পাবলিকগুলো কবি সাহিত্যিক নামক উজবুকদের দ্বারা প্রভাবিত হয়ে প্রেম আর ভালোবাসার গভীর মর্মার্থ খুঁজতে গিয়ে স্বামী সংসার কিচ্ছু চেনে না। মাঝে মধ্যে বোধহয় স্বামীকে বলতে ভুলে যায়, কে গো তুমি? কোথায় থাকো? কোথা থেকে এসেছ? তুমি নারী না পুরুষ? ফুলটা আনার পর সেটাকে সে বেডসাইড টেবিলে রেখে ওয়াশরুমে চলে গিয়েছে। তিথি ফুলটা দেখামাত্র চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। ফোনটা তার সহকর্মী দিয়েছে একথা তিথি বিশ্বাস করবে না। পুরুষ মানুষ কেন পুরুষ মানুষকে ফুল দেবে? এ অসম্ভব। সে কিনেছে একথাও ভুল, কারণ বাসি ফুল কেউ কিনবে না, তাও একটা। অতএব দাঁড়াচ্ছে ফুলটা কোনো মেয়েমানুষ তাকে দিয়েছে। রাগারাগির ফাঁকে কান্নাকাটিও করে ফেলল তিথি। চুপ করে দাঁড়িয়ে দেখা ছাড়া আজলানের কিছুই করার রইল না। আজলান এমনিতেও রাতে ভালো করে ঘুমাতে পারে না। মা ছেলে দুজনেই বকবক বকবক করে। শ্বশুরের ২২-২৩ বছরের বাচ্চাটা তার ২ মাস বয়সী বাচ্চাটার সাথে সারাক্ষণ বকবক তো রয়েছেই, সাথে সে কি হাসি! যেন তারা একে অপরের ভাষা বুঝে ফেলে। আজলান কানের উপর বালিশ চাপা দিয়েও ঘুমোতে পারে না। মাঝরাত অবধি বকবক করতে গিয়ে যখন দুজন ক্লান্ত হয়ে পড়ে তখন মা তার ছেলেকে বলে, ডোডোরে, তোর বাপটা সারাদিন কত কষ্ট করে বাইরে। কত কষ্ট করে রোজগার করে আমাদের জন্য। তোর জন্য আমি তোর বাপের কাছেও ঘেঁষতে পারি না, একটু মাথাও টিপে দিতে পারি না। তোর মনে কি দয়ামায়া নেই ডোডো? আজলানের তখন রাগ হবে নাকি নিজের অদৃষ্টের পরিহাস ভেবে সে দুঃখ যাপন করবে কিছুই ভেবে পায় না সে। সেদিন কাজে বেরোনোর সময় আজলান দেখে তিথি ঘুমে ঢুলুঢুলু চোখ নিয়ে কোনোমতে উঠে বসেছে। সে যাওয়ার সময় একটু এগিয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বের হয়। আজও তাই। আইজান তখন ঘুম। তার ঘুমন্ত মুখে কয়েকটা আদর দিয়ে আজলান বেরিয়ে যাওয়ার সময় যখন বলল, বাবুকে চোখে চোখে রাখবে, তিথি হাই তুলে বলে উঠে, ও আমাকে চোখে চোখে রাখে যাতে তোমার কাছে না যেতে পারি। আজলান বলল, ননসেন্স মহিলা। তিথি বলল, তোমার সাদা পায়জামায় হলুদ হলুদ যে রংটাকে আমি তরকারির ঝোল বলেছি ওটা আসলে ডোডোর পটির রং ছিল। আমি ভাই বুঝি না কিছু। ও খায় সাদা তরল জিনিস। পটি কেমনে হলুদ হয়? বেরোনোর সময় মাথা গরম করতে চায়নি আজলান, কিন্তু তিথির কথায় রাগ চেপে রাখতে পারেনি। বাহু চেপে ধরে বলল, পায়জামা ধুয়ে পরিষ্কার করে রাখবে। দাগটা না গেলে আমি তোমাকে সোজা বের করে দেব। তিথি বলল, আমি তো সেটাই চাই, বসো। একবার বের করে দেখো না। বাচ্চাকে ফিডার খাওয়াতে, হাগুমুতু পরিষ্কার করতে কি মজা হারে হারে বুঝবা। আজলান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এসে ডোডোকে কোলে নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কোলে নিয়ে হাঁটলে ডোডোর চাইতে খুশি আর কেউ হয় না। আজলান তার নরম নাকটাতে নিজের নাক ঘষে আদর করে। তখন অদ্ভুত অদ্ভুত শব্দ করে ডোডো, যেন কত কিছু বুঝে সে। হঠাৎ হঠাৎ ঢেকুর তুলে। ছোট্ট শরীরটার ঘ্রাণ অদ্ভুত লাগে আজলানের। কোনো কৃত্রিম সুগন্ধি মাখতে হয় না, তারপরও মিষ্টি একটা সুঘ্রাণ বাচ্চাটার গায়ে। আজলান তার গালে টুপটাপ আদর করে তাকে হাসালো। আর তার পরপরই গলগল করে দুধবমি করে দিল সে। আজলান দেখল তার হাত আর বুকের কাছে শার্টটা ভরে গেছে বমিতে। তিথিকে ডাকতেই তিথি দৌড়ে এল। হায় হায় করে বলল, যা খেলি সব বের করে দিলি ডোডো। তুমি আমাকে বকো, এখন নিজেই ওকে এমন করে হাসালে কেন? ও তো সব বের করে দিল।
নিজে কি ওকে খাওয়াতে পারবে? ওকে খাওয়ানোর মুরদ তো নেই, শুধু বের করে দেয়ার মুরদ আছে তোমার। আরও মুখে কত বড় বড় লেকচার। নিজের ওড়না দিয়ে সব বমি মুছে নিয়ে তিথি ডোডোকে কোলে নিয়ে যেতে যেতে বলতে লাগল, হ্যাঁ রে ডোডো, তোর আক্কেল জ্ঞান কখন হবে? খাওয়ামাত্রই সব বের করে দিস। এখন কিছুক্ষণ পর আবার চিল্লাবি খিদে পেয়েছে বলে। আমার কি তোকে খাওয়ানো ছাড়া আর কোনো কাজ নেই? তোরও কি খাওয়া আর হাগুমুতু করা ছাড়া আর কোনো কাজ নেই? মায়ের হয়ে তোর বাপকে দুটো কথা তো বলতে পারিস না? হাতে হাতে কাজ করার মুরদও তোর নেই, শুধু পারিস ভ্যা ভ্যা করে কাঁদতে। বেয়াদব ছেলে একটা। সর, আর কাঁদিস না। তোদের বাপ ছেলের ঢং দেখলে বাঁচি না। আম্বিয়া বেগমের কোলেও বেশিক্ষণ ছেলেকে রাখবে না সে। তেল মাখা শেষে কোলে নিয়ে ফেলবে। গোসল করানোর সময় ধরতে দেয়, ও খাওয়ার সময় কোলে দেয়, নামাজ পড়ার সময় দেয়। বাকি সময় ছেলেকে কোল থেকে নামাবে না। আম্বিয়া বেগম বলল, তুই এক বেটা মানুষের মা হলি। আমাদের গুলো জলে জলে ভেসে ভেসে আসছে। তিথি ভৎসনা করে বলে, তোমরা হচ্ছ পুরনো আমলের অশিক্ষিত আনপড়া মেয়ে মানুষ। আমি হচ্ছি স্মার্ট মাদার। 21 শতাব্দীর মায়েরা কি তোমাদের মতো বাচ্চাকে রশি দিয়ে বেঁধে সেই রশি কোমরে গিট বেঁধে ঘরের কাজ করবে? আম্বিয়া বেগম বললেন, তোর এক ঠোঁট আছে, কেউ পারবে না তোর সাথে। তুই একটা জিনিস। তিথি বলল, আমাকে সবাই বলতো তুই কেমনে সংসার করস দেখমু। জীবনেও তোর ঘর সংসার হবে না। তোর মতো পাগল ছাগলের জীবনেও স্বামী সংসার হবে না। এখন আমি তাদের বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছি। বলে এসেছি, দেখে আয় কিভাবে শ্বশুর শাশুড়ি আর বরটাকে জব্দ করেছি। আম্বিয়া বেগম বললেন, সর। ডোডোর মুখে ভাত ছোয়ানো হয়েছিল অনেক আগে, 5 কি 6 মাস বয়সে। এখন তার বয়স 13 মাসে পড়েছে। ডোডো এখন টুকটাক খেতে শিখেছে। এখন তিথি তাকে ভাতের পাশাপাশি ঠান্ডা চা খাওয়ানো শিখিয়েছে। আর চায়ে তার এত নেশা হয়েছে যে সে চায়ের কাপ দেখলেই হাত ঝাপটানো শুরু করে। সাবু খেতে না চাওয়ায় আজলান ধমক দিতেই সে কি কান্না। তিথির কাঁধে মাথা ফেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেল। ছেলের দুঃখে মাও কেঁদে ফেলবে এমন অবস্থা। তিথি বলল, আমার ছেলেকে অমন করে বকবে না। আমরা মা ছেলে এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে চলে যাব বলে দিচ্ছি। বলেই ডোডোকে বলল, ডোডো ডোডো পাহ কোনটা দেখাতো। পাহ পাহ। ডোডো পা দুটো দোলাতে লাগল। আজলান হতভম্ব হয়ে গেল। রেগে গিয়ে ডোডোর হাত পা বেঁধে দুধ খাইয়ে দিতে দিতে বলল, চুপচাপ খাও। মেহবুব, তুমি ওকে কি শেখাচ্ছ এসব? তিথি বলল, কচু, এসব কি হচ্ছে? আমার ছেলেটার উপর এভাবে অত্যাচার করছো কেন? আজলান ধমকে বলল, শাট আপ। তিথি ডোডোর কাছে এসে জিভ বের করে বলল, এই ডোডো, ডোডো, তোর বাপকে ভেঙচি দে তো। ডোডো জিভ বের তাকালো আজলানের দিকে। আজলান অবাক হয়ে তাকাতেই তিথি হেসে উঠল। সাথে ডোডোও খিকখিক করে হাসতে লাগল। রাগে আগুন হয়ে আজলান তিথিকে ধরতে যেতেই তিথি পালিয়ে গেল। আটঘাট বেঁধে আজলান তাকে ধরতে নেমেছে দেখে তিথি ছুটে এসে তাকে ঝাপটে জড়িয়ে ধরল। মুখ তুলে রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে বলল, আদর করার জন্য মিষ্টি সুরে ডাকতে হয়, এটা তুমি কবে শিখবে আফিসার? আজলান কিছু বলতে যাবে তার আগেই, ডোডো ডোডো চোখ বন্ধ কর বলে তিথি চোখ বন্ধ করে দেখাল। ডোডো তার দেখাদেখি চোখ বন্ধ করতেই তিথি আজলানের মাথা টেনে গালে ঠোঁট চেপে চুমু খেয়ে বলল, ডোডো চোখ খোলার আগে আমার পাওনা দিয়ে ফেলো বসো। তুমি তো আবার ঋণী হয়ে থাকতে চাও না। আজলান বলল, আগামী 7 দিনের মধ্যে ওর চায়ের নেশা কমাবে, নয়তো তোমাকে আমি বাড়ি থেকে সোজা বের করে দেব। তিথি বলল, সাথে ডোডোকে ফ্রি। ঠিক কি না?
জোরে বলো ঠিক ঠিক। ডোডো ঘুম থেকে উঠামাত্রই কোলবালিশ ধরে উঠে বসেছে। তারপর হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে কেঁদে তার মাকে ডাকল। তিথি এসে তাকে কাঁদতে দেখে বলল, আমাকে জ্বালাতে উঠে বসেছে। তোর চোখে কি ঘুম নেই ডোডো? ডোডো হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। কোলে নেয়ার আবদার জানিয়েছে। তিথি কোলবালিশ নিয়ে ফেললে ডোডো ঢলে পড়ে গেল বিছানায়। পড়ে যাওয়ায় কেঁদে উঠলে তিথি তাকে ভ্যা ভ্যা বলে উপহাস করল। মায়ের উপহাস করা দেখে রাগে দুঃখে জোরে জোরে কাঁদল ডোডো। আম্বিয়া বেগম দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমার নাতিটারে এত কাঁদাচ্ছিস কেন রে? তিথি বলল, ডোডো আরো জোরে কাঁদ। আজ তোর বাপ এলে বলবি তোমার বউ আমাকে মারছে। বলবি তো? তুই তো বোবা। কিভাবে বলবি? কান্নায় করাই ডোডোর চোখ লাল হয়ে গেল। তিথি কোলে তুলে দুগালে আদর করতে করতে বলল, ওলে ওলে বাবালে, তুই দেখছি আমার চাইতে কম ঢং জানিস না ডোডো। ছেলেকে আদর করতে করতে হাসতে লাগল তিথি। বলল, আয়জা চা আনো তো আমার ছেলের জন্য। মগ ভরে চা আনবে। ডোডো এদিক ওদিক তাকালো। তিথি হেসে বলল, ওরে চালাক রে। তুই এমন চাকর কেমনে হলি রে ডোডো? তোকে চা খাওয়ানো যাবে না আর। আমি চাপাতা আর দুধ কিনতে গিয়ে ফকির হয়ে যাব পড়ে। আমার জামাইয়ের টাকা পয়সার প্রতি আমার একটা দরদ আছে। ডোডো গা ঝাড়া মেরে মাকে হাঁটার জন্য ইঙ্গিত দিল। দরজার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিথি বলল, পারবো না হাঁটতে। তুই আমাকে পেয়েছিসটা কি? আমার গায়ে ভীষণ জ্বর ডোডো। তোর কাপড় চোপড় ধুতে ধুতে আমি শেষ হয়ে যাচ্ছি। তুই আমাকে এত জ্বালাস কেন? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তিথি তার নাকে টুপ করে আদর দিয়ে বলল, হা করে কি দেখছিস? তোর মা কালো তাই তো। ডোডো হাসল। তিথি বলল, ওমা আবার হাসে। ডোডো আজকাল কিছু কিছু শব্দ উচ্চারণ করে। তিথি ওর কথা শুনে হেসে গড়াগড়ি খায়। ডোডো ড্যাবড্যাব করে মায়ের দিকে তখন চেয়ে থাকে। তিথিরে কয়েক মাস ডোডোকে নিয়ে সময় কেটে গেছে। আজলান বাড়িতে একদম সময় দিতে পারেনি। কাজের চাপে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলেও তারপরের দিন আবারও সদরে রওনা দিতে হয়েছে। তাদের মিশন শেষ হওয়ার পর হঠাৎ করে সে না জানিয়ে একদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে শুনতে পেল তিথির ভীষণ জ্বর। তাই ঘরে ওর ছেলেকে নিয়ে শুয়ে আছে। আয়েজা বলল, বাবুও ঘুমিয়েছিল, তাই ওর মায়ের পাশে শুইয়ে দিয়ে এসেছি। আজলান ঘরের দরজার সামনে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তিথি চোখ বুজে আছে। ডোডো উঠে বসেছে। মায়ের গায়ে হাত দিয়ে খামচে দিচ্ছে। কেন তার মা অমন করে শুয়ে আছে চোখ বুজে, এটাই তার প্রশ্ন। ওর খামচি খেয়ে তিথির ঘুম ছুটে গিয়েছিল যদিও, কিন্তু সে চোখ বুজে শুয়ে আছে। ডোডো ওর বুকে দুহাতে খামচে দিতে দিতে বলল, আম্মাম্মা তুত্তু দো। তিথি ওর হাত সরিয়ে দিয়ে বলল, নেই, তোর বাপের কাছে যা। সারাক্ষণ শুধু খায় খায় করবে। দেব না তুত্তু। ডোডো ঠোঁট টানল, তারপর ধপাস করে মায়ের গায়ের উঠে মাথা ঠুকাল। তিথি হাসতে হাসতে বলল, তোর মায়ের খুব জ্বর ডোডো, তার উপর মারছিস। ডোডো শাড়ির আঁচলের তলে মুখ ঢুকিয়ে বলল, তুত্তুদা। তিথি হেসে উঠে তার গালে আলতো করে চড় দিল। ডোডো বসে দুহাতে চোখ কচলাতে কচলাতে ফোপাতে লাগল। তিথি বলল, আচ্ছা আচ্ছা, কান্না করে না। ডোডো বসা অবস্থায় মায়ের শাড়ির আঁচল মাথার উপর তুলে দিয়ে মুখে শব্দ করল, উমুম। তিথি ঘুমিয়ে গেল। আজলান দরজা খুলে ঘরে ঢুকতেই ডোডো শাড়ির আঁচল তলা থেকে বেরিয়ে এসে আজলানের দিকে ড্যাবড্যাব করে তাকাল। হেসে আবারও মায়ের বুকে মুখ ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পর আবারও বেরিয়ে এল। আজলান হাত ধুয়ে এসে তার কাছে এসে বলল, মা ঘুম আর আপনি খাওয়া দাওয়া করছেন?
ডোডো তিথির গায়ের উপর উঠে শুয়ে থাকল শাড়িটা মাথার উপর তুলে দিয়ে। আজলান সেখান থেকে টেনে কোলে নিয়ে বলল, মাকে জ্বালাচ্ছেন কেন? হুম। ডোডো বলল, তুত্তু। আজলান বলল, তুত্তু খাচ্ছেন? বাবা আপনার জন্য ঘোড়া এনেছে, দেখবেন। সুটকেস থেকে একটা কাঠের ঘোড়া বের করে দিল আজলান। রিমোট চেপে দিলে সেটি হুঙ্কার ছাড়ে, তারপর দৌড়ায়। আরেকবার চেপে দিলে সেটি পুনরায় ফিরে আসে। ঘোড়াটি পা তুলে হুঙ্কার তুলে ছুটতে দেখে ডোডো কি খুশি! চিল্লিয়ে উঠল হাততালি দিয়ে। তার খুশি দেখে আজলান তার গালে চেপে চেপে আদর করল। ডোডো খেলার ফাঁকে আবারও বিছানায় উঠে গেল। আবারও মায়ের বুকে মুখ আড়াল করে শাড়িটা মাথার উপর টেনে দিল। কিছুক্ষণ পর তিথি আচমকা চেঁচিয়ে উঠল। আজলান ভরকে গিয়েছে ওর চেঁচামেচি শুনে। তিথি ডোডোকে ঠাস করে মেরে বলল, অসভ্য ছেলে! তোর সবকটা দাঁত ফেলে দেব আমি। পরে আজলানকে দেখে সব ব্যথাবেদনা জ্বর ভুলে গিয়ে বলল, আমার জানাজায় আসতে এত তাড়াতাড়ি কেন এসেছ? আজলান ইউনিফর্ম চেঞ্জ করতে করতে বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে দিব্যি আছো। ডোডোর খাওয়া তখন সম্পন্ন হয়নি। সে খেতে খেতে একবার মায়ের মুখের দিকে আরেকবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। তিথি বলল, এই ছেলেকে আমি বেচে দেব। কেউ বাদর ছেলে কিনবে কিনা দেখিও তো। আজলান বলল, বাদর বানিয়েছে কে? তিথি বলল, আমি বানিয়েছি। আর কে? তিথি বলল, আচ্ছা আচ্ছা, তুমি গোসল করে এসো, আমি খেতে দিচ্ছি। এখন ঝগড়া করব না। আজলান ডোডোর দিকে চেয়ে বলল, আগে উনার খাওয়া শেষ হোক। ডোডো শেষে দাঁতের জোর দেখাতে ভুলো না কিন্তু। ডোডো কি বুঝল না কে জানে। উমুম বলে শব্দ করল। তিথি রেগেমেগে বলল, বাপের কথায় সায় দিচ্ছিস? তোকে আমি বেচে দেব ডোডো। তোর মতো ছেলে আমার দরকার নেই। তোরা বাপ ছেলে দুটোই অত্যাচারী। আমি থাকব না আর এই বাড়িতে। আজলান ফিরেছে দেখে আম্বিয়া বেগম নানান রকম রান্নার আয়োজন করেছে। আজলানের সাথে আয়েজার বিয়ে নিয়ে কথা বলছিল আফতাব সাহেব। আজলান আপাতত কোনো মন্তব্য জানায়নি। আফতাব শেখ জানালো আগামীকাল আয়েজাকে দেখতে আসবে পাত্রপক্ষ। সে যেন উপস্থিত থাকে। রাতে তিথি খাওয়া দাওয়া করতে পারেনি তেমন। বাড়িতে ডাক্তার এনেছিলেন আফতাব শেখ। ঔষধ খাওয়ার পর তিথির জ্বর আরও বেশি বেড়েছে। ডোডো খাওয়া দাওয়ার পর একা একা খেলছে। খিদে না পাওয়া অবধি আর কান্না করবে না। আয়েজা তাকে নিয়ে গিয়েছিল কোলে করে। ফুপির সাথে তার দারুণ ভাব। আম্বিয়া বেগমের চোখের মণি সে। এখন কথা বলা শিখছে। সারাক্ষণ দাদ্দাহ দাদ্দাহ বলে চিল্লায়। বাবা ডাকতে বলে আব্বাব্বাহ। সবাই তার কথা শুনে হেসে কুটি কুটি হয়। তিথি জ্বরে উল্টাপাল্টা বকছিল। আজলান ঘরের মেঝে মুছে ঘরটা গোছগাছ করল। সারা ঘরে ডোডোর কাপড়চোপড়, খেলনাপাতি, দোলনা ইত্যাদি মিলে হজবরল অবস্থা। সব গোছগাছ করতে করতে সে খেয়াল করল তিথি মাথাটা পর্যন্ত তুলতে পারছে না। মাথাটা পানি দিয়ে ধুয়ে দিল সে। তারপর মুছে দিতে দিতে বলল, ইচ্ছেমতো পানিতে গা চুবিয়ে রেখেছিল বাথটবে, তাই না? তিথি বলল, তুমি এতদিন পরে এসে আমাকে বকছ কেন গো? আজলান ধমকে বলল, আমার প্রশ্নের অ্যান্সার দাও মেহবুব। তিথি বলল, জ্বর তোমার হয় না? না হয় না। ডোডোরও যদি এমন হয়, বাচ্চাটার কি হবে তখন? তিথির মাথাটা তার বুকে ঠেকল। বলল, আমার ডোডো অনেক শক্তিশালী। ওর বাহু তোমার চাইতে মোটা হবে বুঝেছ? ওর মায়ের বুকের দুধে কত ভাইটামিন আছে জানো? আজলান বলল, ডাক্তার কি বলেছে? বলেছে আজ মরেও যেতে পারি।
আজলান তাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, সবসময় ফালতু কথা বলবে না মেহবুব। ডোডোর কথা ভাবো এসব বলার আগে। ফালতু মেয়ে মানুষ। তিথি বিছানায় ঢলে পড়ে বলল, ডোডোকে তুমি রেখো, আমি চলে যাব। আজলান বলল, আরেকবার এসব ফাউল কথাবার্তা বললে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তিথি হেসে বলল, ধুর বোকালোক, আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছি। আজলান বলল, এতদিন যাওনি কেন? এখন আমি চলে এসেছি আর যেতে পারবে না। আয়েজা ডোডোকে নিয়ে এল। সে মাকে খুঁজছে। আজলানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে বলল, আম্মা। আজলান বলল, ওই তো ওখানে। ডোডো চোখ কচলাচ্ছে, তার মানে ঘুমাবে। আজলান পিঠে কাঁধে মাথা ফেলে হাত বুলিয়ে দিল। ডোডো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান তাকে দোলনায় রেখে বলল, দেখি থার্মোমিটার দাও। জ্বর কতটুকু দেখতে হবে। তিথি থার্মোমিটার জিহ্বার নিচে দিল। আজলান জ্বর চেক করে দেখল 100। আয়েজা বলেছে ওর গায়ে 102 জ্বর ছিল। একটু কমেছে দেখে আজলান নিশ্চিত হল। বিছানার বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল তিথিকে। তারপর বিছানো শেষে তিথিকে কোলে করে ওয়াশরুমে ঢুকিয়ে ব্রাশ করাল। তিথি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করেছিল। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিল। এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে বলল, অপরিচ্ছন্ন থাকলে রোগজীবাণু আরও বেশি আক্রমণ করে মেহবুব। এখন বলো কেমন লাগছে? তিথি তাকে বুকে মাথা ফেলে বড় করে শ্বাস ফেলে বলল, খুব ভালো। তুমি এসেছো তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। কিন্তু দুর্বল লাগছে। তুমি না থাকলে আমি বোধহয় মরেই যাব। আজলান তাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে এল। শুয়ে দিয়ে বলল, জ্বর উঠানামা চেক করতে হবে। যদি জ্বর কমে তো ভালো, না কমলে সোজা নিয়ে যাবে চেম্বারে। তিথি বলল, ডোডোকে আমার পাশে দাও। আজলান ডোডোকে তার পাশে এনে দিল। ঘুমন্ত মুখটাতে আদর করে বলল, ওর মুখে আঁচড় কিসের? রাগ করে নিজের নখ দিয়ে নিজেই আঁচড় দিয়েছে। বাপের মতো হারবজ্জাত হয়েছে কি এমনি বলি। এইটুকুনি ব্যাটা, অথচ কত রাগ তার। তোর বাপের বউ থেকে গেছে কষ্ট করে, কিন্তু তোর বউ একদিনও থাকবে না দেখিস। আমি ভালো শাশুড়ি হব। তুই তোর বাপের মতো হলে তোর বউকে দিনে দিনে দিয়ে আসবো ওর বাপের বাড়ি। আজলান বলল, চুপ, অযথা বকছো তুমি। ওর ঘুম ভেঙে যাবে। তিথি দেখল ও ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে। ফোলা ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার সোনারে, ঘুমালে তোরে কত্ত আদর লাগে। আজলান বলল, ননসেন্স। ওকে ঠোঁটে চুমু দিতে বারণ করেছি মেহবুব। এসব ভালো না। তুমি যে দাও। কখন দিয়েছি? আমাকে দাওনি। আজলান দাঁত কিরমির করতেই তিথি বলল, নিজে দিলে দোষ নেই, আমি দিলেই দোষ। আমি আমার সোনাটাকে জড়িয়ে ধরে ঘুমায়। ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তিথি। আজলান ডিমলাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তিথি ডোডোকে তার পাশে এনে আজলানের বুকে গুজে গিয়ে বলল, কতদিন পর এসেছ? আমাকে একটু জড়িয়েও ধরনি। এই। আজলান গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি তার বুকে মুখ ঠেকিয়ে ঘুমিয়ে গেল। আজলান অনেকক্ষণ পর বলে উঠল, জ্বর কেমন তোমার? তিথি বলল, অনেক বেশি। আজলান তার কপাল চেক করল। তিথি বলল, জ্বর তো এখানে থাকে, বলেই আজলানের হাতটা উদরের উপর রাখল। আজলান উদর ধরে টেনে এনে জড়িয়ে ধরে বলল, ঘুম কমে এসেছে। তিথি বলল, অনেক জ্বর আছে এখনো। আজলান বলল, আচ্ছা, সকালে ঔষধ দেব। ঘুমাও চুপচাপ। তিথি বলল, এখন দাও। সকালে ডোডো জেগে উঠবে। আজলান ভালো করে চোখ মেলে দেখল ডোডোকে ওপাশে রেখেছে তিথি। সে অবাক কণ্ঠে বলল, তুমি ওকে ওদিকে রেখেছ কেন?
তিথি বলল, আমার তোমার সাথে লেপ্টে ঘুমাতে ভালো লাগে। আজলান তার দিকে চোখ ফেলে বলল, কে যেন চলে যাবে বলেছিল। হ্যাঁ তাই তো। সময়টা চলে আসতেছে। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আজলান বলল, তাহলে যেও না। না যেতে হবে। বাপের বাড়ির জন্য মন পুড়ছে, সাথে তোমাকেও বুঝাতে হবে আমি না থাকলে কেমন লাগে। ডোডোকেও বুঝাতে হবে। আজলান বলল, ঘুমাও চুপচাপ। তিথি বলল, খুব শীত করছে। তোমার গা কি গরম? তোমারও কি জ্বর? না, আমার গা সবসময় এমন থাকে। মাথার মতো গাও সবসময় গরম থাকে। বুঝলাম। তিথি তার বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আজলান তাকে বুকের নিচে চেপে ধরে গলায় মুখ গুজে বলল, আর কোনো নড়াচড়া করলে সোজা বের করে দেব। তিথি বলল, আদর করার সময়ও ধমকায়। কেসটা কি বুঝলাম না আজও। ভোর নাগাদ ঘুম ভাঙতেই আজলান দেখল ডোডো তাদের মাঝখানে চলে এসেছে। মাথাটা তিথির পেটের সাথে লেগে আছে, একটা পা আজলানের মুখের উপর, আরেকটা গলায়। আজলান আফসোসের সুরে বলল, সব আয়ত্ত করে নিয়েছে মায়ের কাছ থেকে। আয়েজাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মামার সাথে। পাত্রও এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজলানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিথি এসে তাকে বলেছে। কিন্তু সে এমনভাবে সেজেগুজে রেডি হচ্ছে যেন আয়েজাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহাবিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজলান তাকে চোরাচোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভুরু কুঁচকাল। বলল, কেন? আমাকে পছন্দ করে নেবে বলে? আজলান ধমকে বলল, সবসময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও নইলে। তিথি বলল, বের করে দেবে। তাই তো। এটা ছাড়া তুমি আর পারোটাই বাকি। আজলান আর কিছু বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল। ডোডো তার দাদাভাইয়ের কোলে বসে আছে। রিমোট নিয়ে খেলা করছে। সবার কথা ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে। কি বলছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজলান এসে বসল সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময়ে করেছে। আজলান বসতে বসতে দেখল পাত্রের গায়ের শার্ট কুঁচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে, যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ করা, দাড়ি নেই, ঠোঁটের উপর একগুচ্ছ গোঁফ রাখা, তাও তৎকালীন রাজা বাদশাহদের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার। আর ও র্যাবে জয়েন করেছে 2 বছর হল। আয়েজা সবার ছোট। আমার বড় আদরের মেয়ে। আজলানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা। আর ইনি মা। আজলান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখে আসতে পারেন। ও সবার সামনে আসবে না। পাত্রপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে ভাইটা গোয়া টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজলানের কথায় অপমানিত বোধ করল তারা। আফতাব শেখ হেসে বললেন, আয়েজাকে একটু ডাকো। দেখা দিয়ে চলে যাক। আজলান বলল, আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্ষুব্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন। আমরা কথাবার্তা এগোই। রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগুলো। আজলান শুধু চুপচাপ শুনল। আয়েজা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চর মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথি তখন নাক গলায়নি।
আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব। তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আয়েজার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেয়ার সময় আয়েজা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখল ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজবাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাত্রের মা বেরিয়ে যেতেই আয়েজা শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করব না বিয়ে আমি। আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে তাকে আয়েজার রক্ষে নেই, সাথে তারও। আয়েজা বলল, ভাইয়াকে বলো আমি বিয়েশাদি করব না এখন। তিথি বলল, না বাপু, পারব না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়েজা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাওয়া এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরব তবুও এই বিয়ে করব না। তিথি দরজায় ঠোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর ক্ষেপে যাবে না। তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো। দেখো, দরজা না খুললে আমারও কিছু করার নেই। আয়েজা দরজা খুলে বলল, তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়েজা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলেই দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব। চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হল। কথা কাটাকাটি, তারপর বাগ্বিতণ্ডায় লিপ্ত হল। আর এখন জিনিস ছুড়ছেন আফতাব শেখ। শ্বশুর মশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার। কিন্তু ক্ষেপে গিয়ে টিভির রিমোট আছাড় দিতে দেখে তিথিসহ বাড়ির সকলেই ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছ তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্তও আমার। তুমি কে নাক গলানোর? আজলানো উনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না তোমার বউ আমিই পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা। দিনশেষে ওর সাথেই তুমি সংসার করছো। আজলান বলল, উদ্ধার করে ফেলেছেন, ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আয়েজার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনেই হিংস্র সাপদের ন্যায় ফোঁসফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বললেও তারা শান্ত হল না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চর বসাবো আমি। আমার ছেলে তুমি, আমার বড় হয়ে যাওনি এখনো?
তোমার আগে দুনিয়াতে এসেছি। তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। আজলান বলল। চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা, নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব, মানে থাকব। কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আয়েজাকে দেব না, মানে দেব না। তোমাকে শান্ত হতে বলছি। বাপ ছেলে কি শুরু করছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতেই সেটি ভেঙে খানখান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর। তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথার 2 পয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে! যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলা ছাড়ছে না। আজলান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সবসময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেয়া বন্ধ করুন। আপনার কথায় সব হবে না। এসব রাগের ধার ধারি না আমি। আপনার কথায় শেষ কথা হবে না। হবে না মানে হবে না। আফতান শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পারছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সবকটা পচা গাঁওগ্রাম থেকে উঠে আসা পাবলিক পচিয়ে ফেলবে ঘরদোর সবকিছু। তিথি বলল, আমিও পচা গাঁওগ্রামের মানুষ। তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকারে তোর পায়ে পড়ি। আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজলান গটগট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ তুমি এমনভাবে খাড়াইয়া আছে কেন? বাবুরে কোলে নেও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসল। তার শাড়ি টান দিয়ে ডাকল, আম্মাম্মা। আয়েজা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদেরকে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে। তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ। আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায়। আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে। ঘরবাড়ি করেনি এখনো। চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার ওই ছেলের সাথে সম্পর্কে জোড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছু করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি, কথাও বলছি বস্তির হয়ে। আয়েজা বিছানায় দুহাতের ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে মুছতে লাগল। তিথি বলল, আমি মাকে বলবো। আয়েজা বলল, ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো নইলে আমি। তিথি বলল, দেখো ভুলভাল কিছু ভেবো না। সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়ে এসেছি তা পাইনি। যা পেয়েছি সেটাকেই আঁকড়ে ধরে আছি এখনো। আয়েজা বলল, উনার চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে। টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। তিথি বলল, আচ্ছা ওর নাম্বারটা দাও। আয়েজা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো। তুমি তোমার বরের হয়ে কথা বললে আমি ফোন নাম্বার দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। আয়েজা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়েজা বলল, এখন কোচিংয়ে থাকবে। বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে।
আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবোলতাবেল কথা বলছে। কিছুক্ষণ পরপর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিজ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। জারিফ মইনুল বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনাল। আরেকটা ফাটাকেষ্ঠ আয়েজার কপালে জুটে গেল নাকি? কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মঈন ভাইয়া। ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে তিথি ভাবি, আপনি? তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনিই কি আয়েজার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এল, জি। কিন্তু তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়েজার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতেই এই সম্বন্ধ করতে পারব না। আমি নেই এসবে। এই তাহলে জারিফ মইনুল? আয়েজা বলল, এভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে। তাকে গিয়ে বলো আমি নেই এসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে। আয়েজা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে। এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি। তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। আয়েজা বলল, এমন করো না প্লিজ। তিথি বলল, সরি, আমার কিছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলের কাণ্ডকারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় এবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে আধ ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সেই বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করেছিল সেটাই হলো। রাতের খাবার টেবিলে জানালো তার সহকর্মীর ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আয়েজাকে কালোবাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতেই আয়েজাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়িগাড়ি ছেলে কোনো কিছুতে খুঁত নেই। তিথি তখন আয়েজাকে দেখছিল। তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে। কিন্তু তারপরও না দেখার ভান ধরে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আয়েজা, আর আয়েজার বাবাকে গিয়ে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগল। মাথা নিচু করে আদর করতে লাগল। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোলগোল করে চাইল। বাবার বাড়িয়ে দেয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে গিয়ে বলল, আম্মান তুত্তু। তিথি বিড়বিড় করল, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবি। আজলান মা ছেলের দিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল। ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ। ছেলে দেখতে ভালো। এটাই তো চাস তুই। আয়েজা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তিথি ডোডোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমলা চাচি আয়েজার উদ্দেশ্যে বলল, তোমার ভাইরে কি তুমি চেনো না? এমন করতেছ কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবিখান দেখো। ছেলেটা দেখতে ভালো। আয়েজা বলল, দেখব না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লিয়ে উঠবে। আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক। সাহস থাকলে তোমার ছেলে আর বর দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব। তারপরও বিয়ে করব না। আম্বিয়া বেগম ভৎসনা করে বলল, ঢঙের কথা বলিস না। নিজের কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি? শ্বশুরবাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা?
ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুরবাড়ি আর চাকরি দুটো আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না। যাও তো সবাই। আমি বিয়ে করব না। ভাবি তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলের ঝুঁটি ধরে হ্যাচকা টান দিয়ে বলল, তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি। বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এল। ডোডো চেঁচিয়ে উঠল আয়েজার ফোপানো দেখে। তিথি বলল, কিছু হয়নি বাবা। ডোডো আয়েজাকে ডাকল, এ পিপ্পি। আয়েজা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরো জোরে ফুঁপিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কত কথা হয়। কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও চায় না, সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপরও সে রাজি হচ্ছে না দেখলি। তিথি বলল, আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল। তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না ভুল কিছু বললে। ওকে বোঝাতে বলছি গাধি। ওকে আমি কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো। আম্বিয়া বেগম রাগ সামলে বলল, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস। আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিক, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম। লাল দেখে ফাল দিয়েছি তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলল, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছো তারপরও একথা কি করে বলতেছ বউ? তিথি ডোডোকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আম্বিয়া বেগম বলে উঠলেন, তোর সাত কপাল আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও, আরেকটা বিয়ে করাও। স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো উপরের ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে। সেও এটাই চায়। শুধু লোকলজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠল, আহা থামো থামো। এসব কথা কেন বলতেছ বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন এসব কথা তুলো না। পুরুষ মানুষের মাথা গরম। কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো? করুক। করলেও সেই মেয়ে স্মার্ট, আধুনিকা হবে না। আমার চাইতে বোকা হাদা গাধা হবে। আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না। অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাবড্যাব করে। আম্বিয়া বেগম রাগের মাথায় আয়েজাকে মারধর করা শুরু করল। চুল ধরে গালে চর মারতে মারতে বলল, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস। তোকে আমি আজ মেরাই ফেলব। তোর মতো মেয়ে দরকার নেই আমার। এত মানুষ মরে তুই মরিস না কেন? আয়েজার চিৎকারে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করল। আজলান ওয়াশরুম থেকে বেরিয়েছিল সবে। মাথা মুছতে মুছতে আয়েজার কান্নার শব্দ কানে আসতেই দ্রুতপদে হেঁটে বেরিয়ে এল। আয়েজার ঘরে এসে দেখল আয়েজাকে একনাগাড়ে মেরে যাচ্ছে আম্বিয়া বেগম। রমলা চাচি চেষ্টা করেও থামাতে পারছে না। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অবিশ্বাস্য রকমের স্বাভাবিক। শুধু ডোডো কাঁদছে। সে ছুটে এসে আয়েজাকে ছাড়িয়ে নিয়ে আম্বিয়া বেগমকে বলল, পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছ সবাই মিলে। আয়েজা ভাইকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। উপহাস করে বললেন, খেলা জমে উঠেছে। চলুক। চলতে থাকুক। আমি ঘরে বসে শুনতে থাকি। চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খেপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি উনাকে ধরে খাটে বসালেন। পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আয়েজাকে বলল,
কান্না বন্ধ কর। ডোডো তালি দিতে দিতে বলল, তাত্তা তাত্তা। তিথি তার কাণ্ড দেখে বলল, তোর মনে এত ফুর্তি কোথা থেকে এল? ডোডো হাসল। তিথি তার গালে টুপটাপ আদর বসিয়ে বলল, গাড়িতে বসে খেলা কর কেমন? আমি তোর ফুপিকে ভাতটা খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়ে ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখল। কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করল। আজলান এসে দেখল তিথি নেই। ডোডো একনাগারে কেঁদে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছ কেন? ননসেন্স। এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়ে এল। বলল, আয়েজাকে খাওয়াতে গিয়েছিলাম। আয় ডোডো। হাত বাড়িয়ে দিল সে। ডোডো বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকল। আজলান দিল না, বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে। তিথি বলল, থাকলেও সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে। তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ। ও যদি উল্টাপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। ওদের সামনে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। তিথি বলল, ও বিয়ে করতে চাইছে না। তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে? অধিকার মাইফুট। এই বয়সে ভালোমন্দ কি বোঝেও? এসব জাস্ট আবেগ, বই কি কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার আর সামাজিক অবস্থান, বংশগৌরব। ভালোবাসা, আবেগ চুলয় যাক। তিথি বলল, তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদনের সাথে পালিয়েছে নাকি? আজলান ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজায় চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা। এই টাকাই তোমার ঘাড়বাঁকা করে দিয়েছে আজলান শেখ। তোমাকে আমি ঘেন্না করি। যতটুকু সম্মান আছে ওইটুকু ডোডোর বাপ বলে, নইলে তখনই চলে যেতাম। ওইটুকুও যখন থাকবে না তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আজলান বলল, জাস্ট অফ ব্লাডি ইডিয়ট। তিথি বলল, সভ্য দেখে কাউকে নিয়ে আসো। সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতেই ডোডোর পরনের কাপড়চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার মাখিয়ে দিল। দুগালে আদর করে নতুন কাপড়চোপড় পরিয়ে দিয়ে হাত পা টেনে দিতে দিতে বলল, কাঁদবে না আইজান। ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, আম্মাম্মা। আজলান ওর হাতের আঙুল টেনে তাতে চুমু দিয়ে বলল, ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশের জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও। উনাদের শ্যামবাজার থেকে গাড়িতে তুলবে। হ্যাঁ, দ্রুত যাও। সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি। আমার নাম বললে হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচিটি টেবিলটা সাজাচ্ছে। ডোডো তার গাড়িতে বসে আছে চুপচাপ। গাড়ির রিমোটটা নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে গোসল করিয়ে। বেবি লোশনও মাখিয়েছে। হঠাৎ কপালের একপাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতেই আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি খোকা। রাগারাগি করিস না এটা নিয়ে। আজলান বলল, এসবে নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আয়েজার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথিকে আর আয়েজাকে দেখল। আয়েজাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে চুল বাঁধছে তিথি। ফোনে কল আসায় আজলান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আতিফা এসেছে ওর ছেলে মেয়ে নিয়ে। ওরা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে করে খেলছে।
তিথি আয়েজাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে। আর ড্রয়িং রুমে সামির, আভিরা আর ডোডোর খেলা দেখছে। ডোডো মাকে দেখামাত্রই ফোকলা হেসে হাত দুটো মাথার উপর তুলে ডাকল, আম্মাম্মা তুত্তু। তিথি হাত দেখিয়ে বলল, মাইর দেব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে ডাকল। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতেই তিথি মাথায় শাড়ির আঁচল তুলে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখল জারিফ দাঁড়িয়ে। এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের কার্টুন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি? পাত্রপক্ষ এসেছে। আম্বিয়া বেগম এসে বলল, এই ছেলে তুমি এতদিন পর এলে। এতদিন কই ছিলে? আমার এমবিএ ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আম্মা আব্বা কেমন আছে? ভালো আছে। মেহমান চলে এসেছে। জারিফ উত্তর দিল, হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলান মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করামাত্রই আম্বিয়া বেগম এবং আফতাব শেখের সাথে পরিচয় করিয়ে দিল। জারিফকে এক কোণায় দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মঈন, তুমি আজ আমাদের সাথে রাতে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলল। তুত্তু। আজলান চলে যাচ্ছিল। ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল। বলল, বাবু কি বলছে? জারিফ বলল, বুঝতে পারছি না স্যার। আজলান ডোডোকে কোলে নিয়ে গালে আদর করে বলল, কি চাই বাবা? ডোডো বলল, আম্মান তুত্তু। আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা সাজগোজের খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিথির কাছে নিয়ে যাওয়ার পর সে দেখল তিথি সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিথি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুড়ে দিয়ে বলল, অসম্ভব। শাড়িতে পিন করেছি। এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলায় বলল, ওর খিদে পেয়েছে মেহবুব। শেষবার খাইয়েছ কখন? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেলল। মনে নেই বলে ডোডোর গালে আলতো করে চড় দিতে দিতে বলে গেল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি। তোর বাপকে বলিস কেন? তোর বাপের তুত্তুর গোডাউন আছে। হ্যাঁ। আর বলবি তোর বাপকে। মিষ্টি খাবি? সন্দেশ খাবি? দুধ পাউরুটি খাবি নাকি আঙুর খাবি? আচ্ছা, দই খাবি? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিথি তার দিকে চোখ রেখে আদুরে ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চায়া থাকোস কেন? কি কবি ক? ডোডো ঠোঁট লম্বা করে বলল, তুত্তু। তিথি কপালে চর মারতে মারতে বলল, ও জ্বালা রে জ্বালা। ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে বলল, হাসতে হাসতে বলল, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুত্তু খাওয়া আর হাগুমুতু ছাড়া আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে ডাকল, আম্মাম্মা। তিথি বলল, মাকে কি করে পটাতে হয় ভালো করে শিখে গিয়েছিস তুই। আয়েজাকে তার ঘরে দেখতে এল বরের মা, ভাবি আর বোন। আয়েজার সাথে অনেক কথাবার্তা বলার পর তিথির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। তিথি সেই ফাঁকে আয়েজাকে বলল, তুমি ওই মদনটাকে পছন্দ করো? ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আয়েজা তাকে দেখার সাথে সাথে জারিফও চোখ তুলে তাকাল। চোখ সরিয়ে নিতেই তিথি বলল, মাগোমা কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী। তুমি ওকে বলনি তোমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? আয়েজা গলায় জোর দিয়ে বলল, না, আব্বেশালা, এজন্যই তো মেজাজ হট। এ দেখছি ফাটাকেষ্ঠোর চাইতে কোনো দিক দিয়ে কম নয়। থাকগে এই কালা বিলাইয়ের চাইতে ধলা বিলাই ভালো। তাকে বিয়ে করে নাও। আমিও এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকে বিয়ে করছি।
বর্তমানে আমি এক বাচ্চার মা। মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধনদৌলত আর মহব্বতের অভাব নেই। তুমিও করে ফেলো। ডোডো বলল। না না না। তিথি বড় বড় চোখ পাকিয়ে বলল, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস? ফুপ্পির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে দিবি বিয়ে? কথা বলতে পারিস না ভালো করে, আবার প্রতিবাদ করিস ব্যাঙের বাচ্চা ব্যাঙ। ডোডো হাতের তালু দিয়ে ঠাস করে মারল তিথির নাকে। তিথি বলল, দিলি তো নাকটা চ্যাপ্টা করে। ডোডো ঝুঁকে এসে তার নাকটাতে গাল বসিয়ে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাক্কাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখল আয়েজা কাঁদছে। সে হাসা থামিয়ে দিল। আয়েজা গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বর্ষর করে একটা দম ফেলে বলল, তৃতীয় পক্ষ সবকিছু কেমন বিনা কষ্টে বিনামূল্যে পেয়ে যায়, তাই না ভাবি? এল দেখল, পছন্দ করল, তারপর বিয়ে হয়ে গেল। কত সহজ। তিথি বলল, এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাচ্চার বাপ হয়েছে। তো কোনো কিছু কি আটকে আছে? আয়েজা বলল, নেই বলছো? তোমাদের মধ্যকার এত ঝামেলা, মনোমালিন্য, এত এত অমিলের মধ্যেও মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাওয়া। তুমিই বলো না। তোমরা আটকে নেই। তিথি জবাব দিতে পারল না। আয়েজা বলল, দিনশেষে না তুমি সুখী না ভাইয়া। তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিচ্ছু না। তিথি ডোডোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। চাওয়া পাওয়ার হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে? আয়েজাকে পাত্রপক্ষের পছন্দ হয়েছে। পাত্রকেও আম্বিয়া বেগম আর আজলানের পছন্দ হয়েছে। আফতাব শেখ কোনো মতামত জানাননি। তিথিরও মনে হলো ছেলেটা মন্দ না। বিয়েটা হয়ে যাওয়ায় ভালো। স্যারের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার সাহস বোধহয় জারিফের এই জীবনেও হবে না। আজলান একবসায় কথা পাকাপাকি করে নিল। দিনতারিখ, দেনাপাওনা সবকিছুর হিসেব। আয়েজা দেখল কেনাবেচার বাজারে তার দাম নেহাতই কম না। তিথিকে সব ব্যাপারে খাপোছাড়া দেখে তার রাগ হল। তাকে আশা দেখিয়ে এখন চুপ করে আছে। সবকিছু হালকা ভাবে নিয়েছে। আসলে ব্যথা যার সে ছাড়া বাকিদের কাছে তা একটা বিরহের গল্প মাত্র। তাই ভাবি তাকে বুঝার চেষ্টা করছে না। তিথি ডোডোকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল। রাত 9টায় ডোডোর ভাত খাওয়ানোর সময়। আজলান সময় ঠিক করে দিয়েছে। ঠিক সময়ে ভাত না খাওয়ালে এসে চেঁচামেচি জুড়ে দেবে। তিথির আজকাল এসব ভালো লাগছে না। আয়েজা সেখানে এসে বলল, তুমি কিছু বলবে না ভাইয়াকে? ভাইয়ার সব কথায় সায় দিয়ে যাচ্ছ দেখলাম। তোমাকেও কবজা করে নিয়েছে নিজের দলে। তিথি বলল, অনেক চেষ্টা করেছি কাল। ও অনেক খুশি তোমার বিয়ে নিয়ে। আমি অশান্তি চাই না, তাই কিছু বলিনি। বিয়েটা করে ফেলো প্লিজ। পরে যখন তুমি সুখী হবে না তখন তোমার পরিবারের সবাই অশান্তিতে ভুগবে। জারিফ ভাইয়ার কোনো চাকরি নেই এখন। তোমার ভাই ওর হাতে তোমাকে তুলে দেবে কেন? আয়েজা বলল, তুমি চেষ্টা করেছ আদৌ? তিথি বলল, বিশ্বাস না হলে তুমি গিয়ে বলো। আমাকে কেন ঝুঁকিতে ফেলছ? আমি ভাইয়াকে এসব কথা কি করে বলবো? নিজের ভাইকে জমের মতো ভয় পাওয়া, আবার আমাকে ঠেলে দিচ্ছ সেই জমের কাছে। এমনিতে দিনরাত আমার ভুল ধরতে ধরতে কাহিল, সেখানে এসবে জড়ালে আমাকে এক কাপড়ে বাড়ি ছাড়তে হবে। আয়েজা বলল, আমি বললে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে, নয়তো উনাকে ডেকে এনে অপমান করবে। তুমি তো ভাইয়াকে চেনো। সে মধ্যবিত্ত হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। তিথি বলল, আমি কোনো প্রকার সাহায্য করতে পারবো না ননদিনী। তাই আমার আশা ছাড়ো। আয়েজা দুহাতে মুখ ঢেকে বসে পড়ল। ডোডো হামাগুড়ি দিয়ে তার পিঠের উপরে উঠে মাথা ফেলে ডাকল, এ পিপ্পি। তিথি তাকে টেনে কোলে তুলে নিয়ে বলল,
ফুপির মাথা খারাপ। এখন কথা বলবে না। নে খাওয়া শেষ কর ডোডো। অনেক কাজ পড়ে আছে। আয়েজা বেরিয়ে গেল রাগ করে। ডোডো আর খেতে চাইল না। তিথি পানি খাইয়ে দিয়ে গাল মুছে দিল। দোল দিয়ে বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড় সোনা। মায়ের অনেক কাজ। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, ঘুমাবি না? ডোডো তার দিকে চেয়ে রইল। তিথি টাপুস আদর করে বলল, তাহলে চল বাসনকোসন ধুয়ে দিবি মাকে। ডোডো দুপাশে মাথা নাড়ল। তিথি বলল, তাও করবি না? তাহলে বসে বসে পড়াশোনা কর। বলেই ড্রয়ার থেকে তার জন্য আনা বইটা বের করে দিল তিথি। বইটা আজলান এনেছে ডোডোর জন্য। তিথি ডোডোকে বিছানায় বসিয়ে বইয়ের পাতা উল্টে দিয়ে ডোডোর আঙুল টেনে নিয়ে ছবিতে আঙুল টিপে টিপে বলল, এই দেখ গরু, এটা ছাগল, এটা বানর, এটা সাপ। মাকে যদি জ্বালাস তাহলে এরা এসে গপ করে তোকে খেয়ে ফেলবে। ডোডো ছবির সাথে নাক লাগিয়ে ছবিগুলো দেখছে। তিথি হেসে বলল, ওরে আমার পড়াকু ছেলেরে, কি মনোযোগ দিয়ে দেখছে। ডোডো মাথা তুলে মায়ের সাথে হাসল। তিথি তার গালে শক্ত চুমু বসিয়ে বলল, পড় পড়, আমি কাজ সেরে আসছি। বেশি করে পড়। তোর স্কুল কলেজে পড়া লাগবে না। সোজা ইউনিভার্সিটিতে যাবি ঠ্যাঙ্গুর ঠ্যাঙ্গুর করে। ছেলেকে জ্ঞান দিয়ে তিথি বেরিয়ে গেল। সে যাওয়ার পর ডোডো বইটা ছিঁড়ে কুটি কুটি করল। তিথি কাজ সেরে এসে দেখল ডোডো বইটা ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে কাগজগুলি খাচ্ছে। তিথি কপাল চাপড়ে বলল, তোর বাপ তো আমাকে আজ আস্ত রাখবে না ডোডো। এটা কি করলি? পড়তে বলেছি আর তুই চিবিয়ে খেয়ে ফেলেছিস। ডোডো কিছুক্ষণ গালো আঙুল রেখে মায়ের দিকে ভীত চোখে চেয়ে রইল। ক্ষণকাল পর লাফিয়ে উঠে বলল, আব্বাব্বা। তিথি চমকে উঠে পেছনে ফিরতেই আজলানকে দেখে জমে গেল। তারপর দৌড়ে গিয়ে ডোডোর গাল থেকে কাগজগুলি বের করল। ডোডো তার আঙুল কামড়ে ধরতেই তিথি ঠাস করে চড় দিল। ডোডো হাউমাউ করে কেঁদে উঠল। সেই ফাঁকে তিথি সব কাগজ বের করে মেঝেতে ফেলে দিয়ে বলল, তোকে পড়তে দিয়েছি আর তুই এসব করছিস পচা ছেলে। ডোডো কাঁদতে লাগল। আজলান হাতের ঘড়ি খুলতে খুলতে মা ছেলেকে দেখতে লাগল চুপচাপ। তার চোখ ডোডোর দিকে আর মেঝের দিকে। তিথি ডোডোকে কোলে তুলে বুকের সাথে জড়িয়ে ধরে রেখে বেরিয়ে গেল। আজলান হেঁটে গিয়ে বইটা হাতে নিতেই দেখল দুটো পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ডোডো। বইয়ের গায়ে এখনো ডোডোর লালা লেগে আছে। বইটা রেখে কোমরে হাত দিয়ে মেঝের দিকে তাকালো সে। মেঝেতে ভাত আর কাগজের ছেঁড়া ভেজা টুকরো পড়ে আছে। তিথি ডোডোকে আফতাব সাহেবের কাছে রেখে এল। তারপর মেঝেটা পরিষ্কার করে আজলানের দিকে এক পলক চেয়ে চুপচাপ বেরিয়ে গেল। 16 দিনের মতো বাকি আছে বিয়ের। এখন থেকেই বিয়ের যাবতীয় কেনাকাটার লিস্ট তৈরি হয়ে গিয়েছে। নিজ হাতে লিস্টটা লিখতে গিয়ে তিথির হাত কাঁপছিল। যার জন্য এত আয়োজন সে এসব ফিরেও দেখছে না। আম্বিয়া বেগম আর আতিফাকে খুশি দেখালো। আতিফার স্বামীর সাথে বহুদিনের দ্বন্দ্ব চলছে আজলানের সাথে। এই প্রথম জামাইকে বাড়ি আনবেন আম্বিয়া বেগম, তাও অনেক কষ্টে। আতিফা একবার বাচ্চা দুটোকে নিয়ে বাড়ি চলে এসেছিল একা একা, তাও ঝড়ের রাতে। শাশুড়ির সাথে তার কিছুতেই বনিবনা হয় না। সেই থেকে আজলান খেপেছিল বোনের জামাইয়ের উপর। কত্তবর সাহস, মা বাবা বউ বাচ্চাকে বের করে দিয়েছে অথচ তার হুঁশ নেই। দুজনের মধ্যে বহুদিন রেষারেষি চলল। আতিফার বর জামিলের আর শেখ বাড়িতে আসা হয়নি সেজন্য। আতিফা এবার অনেক জোর করল, আম্বিয়া বেগমও অনুরোধ করল, তাই আসার জন্য মতো দিয়েছে সে। আজলান যাদের যাদের দাওয়াত করবে তাদের একটা লিস্ট করেছে। তিথি দেখল বেশিরভাগই আইনের লোক। র্যাবের সদস্য, পুলিশ সদস্য, গোয়েন্দা অধিদপ্তরের লোকজন। বিশাল পরিসরে লোকজনের খাওয়ার দাওয়ার আয়োজন করা হবে। আজলান জানালো 2500 মানুষের দাওয়াত থাকবে সেদিন। গরু দুটো জবাই করা হবে।
সে বড় পরিসরে আয়োজন করতে চাচ্ছে কারণ তার বিয়ের সময় তেমন কোনো আয়োজন হয়নি। তিথি তা শুনে আয়েজার ঘরে এল বলার জন্য। ঘরে আলো নিভানো ছিল। আয়েজা উপুর হয়ে শুয়ে আছে। সে তিথির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে 4 দিন হল। তিথির ঘরে যায় না। তিথিকেও ডাকে না। ডোডোকেও কোলে নেয়নি। এমনকি ঘর থেকে পর্যন্ত বের হয়নি সে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এমনকি চুল পর্যন্ত ভালো করে আঁচড়ায়নি এ কদিন। আম্বিয়া বেগম সারাক্ষণ বকে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। তিথি বলল, এই ননদিনী শোনো, তোমার বিয়ে হবে এই এলাকার গ্র্যান্ড ওয়েডিং। খবরদার উল্টাপাল্টা কোনো কাজ করার পরিকল্পনা করো না। তোমার ভাইয়ের নাক কাটা গেলে কারো আস্ত রাখবে না। আচ্ছা, সারাক্ষণ ঘরে শুয়ে থাকো, বোর লাগে না? তাকাও আমার দিকে। তিথি পিঠে হাত রাখতেই আয়েজা মুখ তুলে তাকালো। চোখ দুটো ফোলা। মুখটা শুকিয়ে সরু হয়ে গিয়েছে। তিথির মায়া হল। বলল, নিজেকে আয়নায় দেখেছ তুমি? আয়েজা বলল, দেখতে চাই না। কি বলতে এসেছ বলে চলে যাও। তিথি বলল, তুমি আমার উপর রাগ দেখিয়ে যাচ্ছ এখনো। তোমার কি মনে হয় আমি বললে তোমার ভাইয়া মেনে নেবে? জারিফ ভাইয়াকে তখনই ডেকে আনবে না? অপমান তখন করবে না? আয়েজা বলল, আমি কিচ্ছু চাই না। আমি তাকে দেয়া কথা রাখতে পারিনি, তাই তাকে ডেকে অপমানও করতে চাই না। কি বলতে এসেছ বলো? তিথি তাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা, নিজেকে সামলাও তুমি। সবার আগে নিজের কথা ভাবা জরুরি। আমি তোমার ভাইয়াকে বলবো। আয়েজা নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলল, না, বলতে হবে না। আমার কারো সাহায্য চাই না। আমি ভাইয়ার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমাকে দয়া দেখিও না প্লিজ। কেঁদে উঠল সে। তিথি বলল, পিরিতির বড় জ্বালা। আয়েজার গাল মুছে দিল সে। বলল, জারিফ ভাইয়ার সাথে কথা হয়েছে। আয়েজা দুপাশে মাথা নেড়ে বলল, ব্লক। তিথি অবাক হয়ে বলল, সোজা ব্লক? তুমি কি কথা দিয়েছ ওকে? চাকরি পাওয়া অবধি অপেক্ষা করব। তিথি কপালে হাত দিয়ে বলল, বাড়িতে এমন ভাই আছে তোমার, তা জেনেও কাউকে কথা দেয়ার আগে তুমি দুবার ভাবলে না? আয়েজা কাঁদতে লাগলো হাঁটুতে কপাল ঠেকিয়ে। তিথি বলল, তুমি এমন করলে আমি তোমাকে কোনো সাহায্য করব না ননদিনী। তুমি স্বাভাবিক হও। আমি দেখছি কি করা যায়। আফতাব শেখ এতদিন চুপ ছিল দেখে আজলান ভেবেছে উনি হয়তো বিয়েতে মতো দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি জানালেন, আমার এই বিয়েতে মতো নেই। আজলান শুনেও না শোনার মতো চুপচাপ খেয়ে যাচ্ছিল। আম্বিয়া বেগম বললেন, কি বলছো গো? মাথা খারাপ হয়ে গেছে? এমন ভালো ছেলে আর পাবো আমরা? কেন বলছো এসব? আফতাব শেখ বললেন, বলছি তার যথেষ্ট কারণ আছে। আমি এমনি এমনি কোনো কথা বলি না। আজলান খাওয়া থামিয়ে বাবার দিকে চোখ তুলে সোজাসাপটা প্রশ্ন করল, মতো কেন নেই তার দুটো কারণ দেখান। আফতাব শেখ বললেন, প্রথম কারণ আয়েজা এই বিয়েতে রাজি নয়। দ্বিতীয় কারণ আমি ওকে ওর পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে চাই। আমার কাছে আমার মেয়ের সুখ আগে। ও আমার ছোট মেয়ে, অনেক আদরের। তুমি বাবা মেয়ের মমতাময় সম্পর্কের মানে বুঝবে না আজলান শেখ। আজলান রাগত বলল, এসব আপনার চালাকি। আমাকে গোল খাওয়ানোর জন্য আপনি হয় গল্প বানাচ্ছেন, নয়তো আপনার মেয়ের সমস্ত ছেলেমানুষই মেনে নিচ্ছেন। কারণ যে করেই হোক আমাকে হারাতেই হবে। আর তাতে আপনি আপনার মেয়েকে ব্যবহার করতেও পিছপা হবেন না। আফতাব সাহেব খেতে খেতে বললেন, আমি আমার সিদ্ধান্তে অটল আছি, থাকব। আজলান খাওয়ার পাত ছেড়ে উঠে দাঁড়াল। বলল, আমিও আমার সিদ্ধান্তে অটল আছি, থাকব। বলেই সে গটগট পায়ে হেঁটে চলে গেল। তিথিকে কয়েকবার ডেকেছে, ভয় সে যাচ্ছে না। শেষমেশ যখন গেল তখন সে আজলানকে ফোনে কারো সাথে কথা বলতে শুনল।
শোনো জারিফ, তুমি যেহেতু কোচিংয়ে অনেকে ছেলেপেলে পড়াও, তাদের মাধ্যমে হলেও খোঁজ নাও আয়েজার সাথে কোন ছেলের ওঠাবসা বেশি। তোমার হাতে 1 সপ্তাহ সময় আছে। ঘাড় ধরে নিয়ে এসো আমার সামনে। বুঝেছ কি বলতে চাইছি? তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি পারবে। ইউ আর দ্য গ্রেট। তোমার অবজারভেশন পাওয়ারের কথা আমি জানি। তদন্ত বিভাগে তোমার জায়গা আমি নিজেই করে দেব। তুমি আমাকে এটুকু হেল্প করো। তিথি কপালে হাত দিয়ে বলল, সর্বনাশ। আজলান কথা বলা শেষে তার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে টেনে ভেতরে ঢুকিয়ে নিল। ডোডো ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বাবার গায়ের উপর উঠে অনেকক্ষণ বক্সিং খেলার চেষ্টা করেছে। তারপর ক্লান্ত হয়ে এখন ঘুম। তিথিকে ঘরে ঢুকিয়ে এনে আজলান তার হাত ছেড়ে দিল। বলল, কাল থেকে আফতাব শেখকে নজরে নজরে রাখবে। কখন কি করছে সব জারিফকে বলেছি খোঁজ নিতে। এমন কেউ থাকলে ও খুঁজে বের করবে। তুমি চেষ্টা করো আয়েজার কাছ থেকে কিছু জানতে। তিথি বলল, আচ্ছা। যদি ওরকম কেউ থেকে থাকে যাকে আয়েজা পছন্দ করে তখন তুমি কি করবে? আজলান ঘরময় পায়চারি করতে করতে বলল, গার্ডদের পেছনে ঘুমানোর ব্যবস্থা করব। শুয়ে পড়ো। তিথি তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, ছেলেটা যদি তিথিকে ভালোবাসে, পুলিশের ডান্ডার বাড়ি খেয়ে ভালোবাসা বেরিয়ে যাবে। তিথি বলল, শ্বশুর মশাই তোমার সাথে পারবে না। চিন্তা করো না। আজলান তার হাত দুটো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্নিগ্ধ কণ্ঠে বলল, আজ তোমার ঘৃণা কোথায় গেল? তিথি বলল, সবসময় ঘৃণা করি না। আজলান বলল, ঘৃণাটাকে বাঁচিয়ে রাখো। তোমার মতো মেয়েরা এটাকেই সম্বল করে বাঁচে। যাও ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, কাল ডোডোর গায়ের উপর পা তুলে দিয়েছ ননসেন্স। বি কেয়ারফুল। আরেকবার যদি দেখি সোজা মেঝেতে নামিয়ে দেব। রাতে ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আজলান তাকে পাটি বিছিয়ে মেঝেতে নামিয়ে দিল। বলল, তোমার জায়গা এখানে। তিথি তাকে ঝাপটে জড়িয়ে ধরে তার উপর শুয়ে থেকে বলল, বউ যেখানে তোমার জায়গাও সেখানে। আজলান বলল, ডোডো ওখানে একা। তিথি বলল, ও বড় হোক, ওর জন্যও একটা বউ নিয়ে আসব। শিক্ষিত, পরিষ্কার, ফর্সা, লম্বা। বকবক করতে তিথি ঘুমিয়ে গেল ওর বুকের উপর। বাথরুমে পড়ে মাথা ফেটে গেছে তিথির। হাতের কনুইতে আঘাত লেগেছে। পায়ের বুড়ো আঙুলটা মুচড়ে গেছে। হাসপাতালে 17 ঘন্টা কাটিয়ে এসে বাড়িতে রেস্ট নিচ্ছিল সে। আজলান সদর দপ্তরে গিয়েছে 4 দিন হল। এরই মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। তিথি সেদিন শ্বশুরমশাইকে জারিফের কথা বলেছিল। শোনার পর উনি কোনো মন্তব্য করেননি। তিথি ভয় পেয়ে গিয়েছিল উনার নীরবতা দেখে, কিন্তু খাওয়ার টেবিলে ছেলেকে হঠাৎ চ্যালেঞ্জ করে বসবেন এটা তিথি কল্পনাও করেননি। বাপ ছেলে দুজনেই ঠান্ডা মাথার খেলোয়াড়। আজলান যাওয়ার পরদিনই জারিফের বাড়িতে গিয়েছেন আফতাব শেখ। কথাবার্তা সেরে এসেছেন। সিদ্ধান্ত নিয়েছেন দুজনের আকদ পরিয়ে রাখবেন। জারিফের চাকরি হলে তখন তারা বউ তুলে নিয়ে যাবে। এই কথা আয়েজা, তিথি আর উনি ছাড়া কেউ জানেন না। আম্বিয়া বেগম সন্দেহের চোখে দেখছিলেন সবাইকে। কিছু একটা হচ্ছে যেটা উনি বুঝতে পারছেন না। আজলান আজ ফিরবে। উনি ঠিক করলেন সবটা আজলানকে খুলে বলবেন। আফতাব শেখ সন্তুষ্ট জারিফের বাবা মায়ের সাথে কথা বলে। জারিফ এমনিতেও শিক্ষিত ছেলে। তার একটা নাম আছে। পাশাপাশি ড্রাইভিং শিখেছিল শখ করে। কিন্তু সেটাও আয়ের পথ বের করবে তা সে ভাবেনি। আজলান শেখের ড্রাইভার হিসেবে 3 বছর ধরে কাজ করে আসছে সে। এর আগে অনেকগুলো ড্রাইভার বদল হয়েছে আজলান শেখের। বেশি দিন টিকত না কেউ। জারিফ কিভাবে স্থায়ী হয়ে গিয়েছে তা জারিফ নিজেও জানে না। তাই হয়তো সে স্যারের বিশ্বাসে আঘাত দিতে চায়নি। চেয়েছিল নিজেকে যোগ্য করে তবেই সামনে গিয়ে দাঁড়াবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গেল।
আফতাব শেখের সিদ্ধান্তেও সে খুশি হয়েছিল এমন না। স্যারের কথা ভাবতেই তার খারাপ লাগছিল। সে এমনটা চায়নি। একটু একটু করে অর্জন করা স্যারের সব বিশ্বাস ভরসা এক লহমায় ধূলিসাৎ হয়ে যাবে যখন তিনি জানতে পারবেন উনার পিতার সমস্ত ষড়যন্ত্রের পেছনের শক্তপোক্ত হাতিয়ারটা সে নিজেই। আফতাব শেখ সন্ধ্যা থেকে হৈ হৈ করছিলেন আনন্দে। পাত্রপক্ষের মামাকে যা বলার উনি বলে দিয়েছেন। আম্বিয়া বেগম স্তব্ধ হয়ে গিয়েছেন সবটা শুনে। শুধুমাত্র ছেলেকে হারানোর জন্য উনি মেয়ের এত ভালো সম্বন্ধটা ভেঙে দিলেন। জারিফের কথা উনি তখনও জানতে পারেননি। সমস্ত রাগ ক্ষোভ সব গিয়ে পড়ল আয়েজার উপর। আফতাব শেখ করা হুঁশিয়ারি দিলেন, আমার বাড়ি এটা। আমার মেয়ের গায়ে হাত দেয়ার আগে 10 বার ভাববে। আম্বিয়া বেগমের পায়ের তলার মাটি যেন নড়ে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছেন না একজন বাবাও এমন করতে পারে। শ্বশুরমশাইয়ের হৈহল্লা আর গাড়ির হর্নের শব্দ কানে আসার পর তিথি নিজেকে ঘরে আর আটকে রাখতে পারেনি। বাবা ছেলের মধ্যে এখন শুরু হবে তুমুল যুদ্ধ। না আজলান শেখ দম্বে, না আফতাব শেখ। দরজার নিকটে এসে দাঁড়িয়ে একনজরে বাবার দিকে চেয়ে রইল আজলান। উনি আম্বিয়া বেগমকে বলে যাচ্ছেন, আমি এই বাড়ির মালিক, একমাত্র কর্তা। আমার সিদ্ধান্তই হবে শেষ কথা। আমার সিদ্ধান্তে আতিফার বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে ওর বিয়ে হয়েছে, আমার সিদ্ধান্তে আমার ছোট মেয়েরও বিয়ে হবে। আজলান শেখ হাহা সে এখনও চেনেনি তার জন্মদাতাকে। সে চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আম্বিয়া বেগম শাড়ি আঁচল মুখে গুজে গুমরে কেঁদে উঠে বললেন, তুমি বাবা নও, তুমি একটা পিশাচ। তিথির চোখ দুটো তখনও আজলানের দিকে নিবন্ধ। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে চেয়ে আছে আফতাব শেখের দিকে। আফতাব শেখের দৃষ্টি তার উপর পোড়ামাত্রই তিনি হৈ হৈ করে উঠে বললেন, আসুন আসুন ডেপুটি কমান্ডার সাহেব, আপনার জন্য সুখবর। আজলান আওর চোখে তিথি আর আয়েজাকে দেখে নিল। তারপর বলল, আপনি যা করেছেন তা ভালো করেননি। এর জন্য আপনাকে ভুগতে হবে। আয়েজা কাঁদছে। আজলান তার সামনে গিয়ে দাঁড়াল। আয়েজা মাথা নামিয়ে কেঁদে যাচ্ছে একনাগারে। আফতাব শেখ বললেন, কাঁদছিস কেন? তোর কোনো ভাইয়ের দরকার নেই। আমি আছি। তোর জন্য আমি একাই যথেষ্ট। আম্বিয়া বেগম এসে বললেন, আব্বা তোকে কি ওরা ফোন দিছে? কিছু বলেছে? আজলান রেকর্ড ছেড়ে দিয়ে উপরে চলে গেল চুপচাপ। তার অতি শান্ত কণ্ঠস্বর চলনবলন তিথিকে শেষ করে দিচ্ছে। রেকর্ডের প্রতিটা কথা আয়েজার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা, আজলান শেখের মতো একজন ডেপুটি কমান্ডারের পেশাদারিত্ব আর সততার দিকে আঙুল তোলা, আফতাব শেখের মতো মানুষের দীর্ঘদিনের অর্জিত সুনামের উপর প্রশ্ন তোলা। আম্বিয়া বেগম কাঁদতে লাগলেন। এত অপমান কার গায়ে সইবে? তিথি শরবতের গ্লাস নিয়ে ঘরে এসে আজলানকে খুঁজল। ঘরে আলো নিভানো। কোছের উপর চোখ বুজে শুয়ে আছে সে। তিথি আলো জ্বালিয়ে দিয়ে বলল, তুমি ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। উনি উনার মেয়ের বিয়ে যেখানে ইচ্ছে সেখানে দিক। আয়েজাও সেটাই চায়। আজলান চোখ খুলল চট করে। তারপর দাঁড়িয়ে পড়ে বলল, তুমি জানো ছেলেটাকে? ও নাম বলেছে। তিথি তার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। এটা খাও আগে। আজলান শরবতের গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলল। বলল, এবার বলো। তিথি গ্লাসটা নিতে চাইলে আজলান বলল, নাম বলতে বলছি। তিথি বলল, এমন করো না প্লিজ। তুমি এত টাকা পয়সা খরচা করে বিয়ে দিবে কিন্তু আয়েজা সুখী না হলে তখন কি করবে? উনি উনার মেয়ের বিয়ে যার সাথে ইচ্ছে দিক। তুমি ওসব নিয়ে আর মাথা ঘামিও না। আজলান গর্জে বলল, তোমাকে জাস্ট সত্যিটা বলতে বলছি ড্যাম। তিথি কেঁদে উঠল। আজলান কপাল চেপে ধরে বলল, তোমার মাথায় কি হয়েছে? তিথি বলল, বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিলাম। আজলান তার ব্যান্ডেজ ছুঁয়ে বলল,
ভালো কাজ করেছ। তোমার কাজ আমাকে ঝালানো। তুমি এটা ছাড়া কিছু পারো না। ভবিষ্যতেও এই কাজটা করবে। তিথি বলল, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। আজলান খেকিয়ে উঠে বলল, আমি কষ্ট পাচ্ছি তোমাকে সেটা কে বলল? আমি কষ্ট পাইনি। কষ্ট আমাকে ছুতে পারে না। আমি অবাক হচ্ছি এটা ভেবে তারা বাপ মেয়ে মিলে আমার সাথে এমনটা কি করে করল। তিথি বলল, তুমি প্লিজ শান্ত হও। আজলান বলল, না পারবো না। আমি এর শেষ দেখে ছাড়ব। ও ছেলেটার নাম জানো না তুমি? কি নাম ওর? কোথায় থাকে? জানো না? এটা বলো না। আকদের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে। তিথি বিনা সংকোচে বলল, জারিফ। আজলান পায়চারি করতে করতে বিড়বিড় করল, জারিফ জারিফ জারিফ। তারপর চমকে গিয়ে ফিরে তাকালো তিথির চোখ বরাবর। চোখে অপার বিস্ময়। আজলান কপালের উপর হাত রেখে লম্বা হয়ে চুপ করে শুয়েছিল। আয়েজা দরজা মেলে পা টিপে টিপে ঘরে ঢুকে ভাইয়ের পায়ের কাছে গিয়ে বসে থাকল অনেকক্ষণ। আজলান ফোপানির শব্দে চোখের উপর হতে হাত সরিয়ে নিয়েছে। মেঝেতে হাঁটু রেখে পায়ের কাছে আয়েজাকে বসে থাকতে দেখে সে জিজ্ঞেস করল, কি চাই এখানে? আয়েজা কান্নার শব্দ একটু বাড়ল। বলল, আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি মতো না দিলে এসব বিয়েটিয়ে কিচ্ছু হবে না। আজলান পা সরিয়ে নিয়ে বলল, আমি ঘুমোচ্ছি। বিরক্ত করিস না। আয়েজা কাঁদতে লাগল। আজলান চুপ করে রইল। আয়েজা বলল, তুমি অপমানিত হও এটা আমি চাইনি ভাইয়া। আজলান বলল, আমি কৈফিয়ত চাইনি। তুই যা এখান থেকে। আয়েজা তার পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। আজলান অনেকক্ষণ পর বিছানা থেকে নেমে গেল। বলল, জারিফ ভালো ছেলে। ও তোকে ভালো রাখবে। তোর বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসল কথা হচ্ছে তোর বিয়েতে আমি থাকতে পারবো না। সম্ভব না। তুই যা এখন। আয়েজা বলল, এমন করো না ভাই। আব্বা করেছে যা করার, আমি এমন কিছু করতে বলিনি যাতে তোমার অপমান হয়। আমি আব্বাকে কিচ্ছু বলিনি। আমি শুধু ভাবিকে বলেছি। আজলান ঘাড় ফিরিয়ে ভ্রুকুটি করে বলল, ভাবি? মেহবুব সব জানত? আয়েজা আমতা আমতা করে বলল, না মানে? তিথি তখনই কফির মগ নিয়ে এল। আজলান বলল, তুই যা এখন। আয়েজা বলল, না ভাবি এমন কিছু বলেনি। তুমি ভাবিকে ভুল বুঝো না। আজলান তার হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তিথি কফির মগটা নিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। আজলান তার পেছনে হেঁটে এসে জিজ্ঞেস করল, তুমিও সুযোগটা লুফে নিলে? আসল ষড়যন্ত্রকারী দেখছি আমার বউ। চলবে। গল্প এই ভালো এই খারাপ, দ্বিতীয় পর্ব। লেখনীতে প্রিমা ফারনাজ চৌধুরী।